আসসালামু আলাইকুম। আ দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই লাইভ শোটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা। আমি বুশরা। আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন যে যার অবস্থান থেকে। আমিও কিন্তু এই মুহূর্তে ভীষণ ভালো আছি। কেননা আজকে আমি আমার লাইভে এমন একজন অতিথিকে নিয়ে এসেছি সঙ্গে করে। আ তিনি হলেন আমাদের ভীষণ প্রিয় একজন কণ্ঠশিল্পী। ইতিমধ্যে তিনি আসলে গান গেয়ে খুব পরিচিতি পেয়েছেন। আ তিনি হলেন আমাদের আ প্রিয় মুখ এবং প্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। আসলে অনুপমা মুক্তি একজন প্রতিভাময়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী। সুমধুর সুরেলা কণ্ঠ তার। ইতিমধ্যে তার গাওয়া গানগুলো ভীষণভাবে শ্রোতানন্দিত হয়েছে। বিশেষ করে পুরোনো দিনের গান তিনি চমৎকারভাবে কণ্ঠে ধারণ করেন। আমি নিজেও মঞ্চে তার আম অনেকগুলো গান শুনেছি। আমি মুগ্ধ হয়ে যাই কেমন করে তিনি গান করেন। এত চমৎকার কণ্ঠ তার। তাছাড়া তার গাওয়া মৌলিক গান যেমন ছায়াছবির গান, আধুনিক গান গেয়ে তিনি পুরোপুরি লাইমলাইটে চলে এসেছেন। শিল্পী অনুপম মুক্তি। দর্শক, এই মুহূর্তে আমি আমার সাথে লাইভে শিল্পী অনুপম মুক্তি যুক্ত হয়েছেন। আ আর আপনাদেরকে জানিয়ে রাখছি যে আ লাইভের মধ্যে যদি আপনারা আ চলাকালীন সময়ে যদি আপনারা শিল্পীর কাছ থেকে কোনো গান শুনতে চান, তাহলে আপনারা অবশ্যই অনুরোধ করতে পারেন। কমেন্টে লিখতে পারেন। তাহলে আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করার। তাহলে দর্শক, আমি আর দেরি করছি না। আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তির কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আপা শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম। হ্যাঁ, শুভ শুভ সন্ধ্যা। সন্ধ্যা আপু। অনেক ভালো লাগছে আপনাকে দেখে, আসলে ভীষণ আপনার কণ্ঠটা অনেক খুব ধন্যবাদ। মিষ্টি। আমি শুরুতে অনেক বলছিলাম ধন্যবাদ। দর্শকদের যে আপা আমি শুরুতে বলছিলাম দর্শকদের যে এমন একজন শিল্পী আজকে লাইভে যুক্ত হচ্ছেন, যার কণ্ঠটা ভীষণ সুরেলা এবং চমৎকার সুমধুর, মানে সুরেলা কণ্ঠ, মিষ্টি কণ্ঠ। আপনি যে গানই করেন না কেন, সেটা পুরনো হোক কিংবা আপনার মৌলিক গান হোক, ছায়াছবি, আধুনিক, প্রত্যেকটা গান কেন যেন আমাদের মন ছুঁয়ে যায়। আপা এই মুহূর্তে কেমন লাগছে আপনার লাইভে এসে শ্রোতাদের সামনে, দর্শকের সামনে এসে? একটু শুনতে চাই। পাচ্ছি, আ পাচ্ছি আমাকে সবাই দেখতে পাচ্ছেন। ভালো লাগে। একটা ভালো লাগার মুহূর্ত আমি কাটাই যখন কোনো লাইভে বসি। লাইভ শুরু হওয়ার আগে আচ্ছা। একটু টেনশন থাকে। কিন্তু যখন শুরু হয়ে যায় তখন ভালো লাগে। তবে আজকের লাইভে বসার আগেই ভীষণ একটা দুঃসংবাদ নিয়েই তো আমরা আজকে বসলাম। আ আমাদের সবার প্রিয়জন, শ্রদ্ধেয়জন আমাদের হুম। আলাউদ্দিন আলী ভাই, উনি আজকেই আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো এই দুঃসংবাদটা আসলে একের পর এক আমরা এত প্রিয়জনদেরকে হারাচ্ছি। কিন্তু হুম। তার মধ্যেও আমার কাছে মনে হচ্ছিল আলী ভাই তো একটা আমাদের সবার জন্য একটা বটবৃক্ষের ছায়া হয়েছিলেন। তো উনার চলে যাওয়াটা যেন মনে হচ্ছে সংসারে একদম মাথা চলে গেলে যেরকম হয়, সেরকম মনে হচ্ছে সঙ্গীতাঙ্গনে আমরা এরকম একজনকে হারালাম। তো সব মিলিয়ে অনেক, অনেক স্মৃতি সব চোখের সামনে ভেসে উঠছে। অনেক কাজ করেছি আমি আলী ভাইয়ের সঙ্গে। আমাকে ভীষণ পছন্দ করতেন উনি। এবং আজকে থেকে না প্রায় ১৫-১৬ বছর আগেই আমি আলী ভাইয়ের সান্নিধ্যে আসতে পেরেছিলাম। তো অনেক, অনেক স্মৃতি, অনেক, অনেক কথা মনের মধ্যে ভিড় করছে এবং এই করোনাকালীন সময়ে আমরা উনার কাছে যেতেও পারছি না। একটা রেস্ট্রিকশন তো রয়েছে। হুম, হুম, সবাই একটু আমরা সোশ্যাল ডিসট্যান্স মেইনটেইন করতে চাই এখন। আগের মতন কেন জানি মনে হচ্ছে আমাদের বাঙালিয়ানাটাও দিনে, দিনে এই রোগের কারণে হারিয়ে যাচ্ছে। এটাও তো আমাদের একটা বৈশিষ্ট্য। কারো কোনো আনন্দ উৎসব বলো কিংবা কোনো দুঃখের খবরে আমরা কিন্তু সবাই একত্রিত হই। নিজেদের হুম। আনন্দ দুঃখগুলোকে সবার সঙ্গে ভাগ করে নিই। কিন্তু এখন যেন আর সেরকমটা দেখা যাচ্ছে না। সবাই আমরা ঘরবন্দি হয়েই সবাই সবার কথা ভাবছি। আনন্দ হোক কিংবা দুঃখ হোক। আর এরকম একটা দুঃখের মুহূর্তে আমার মনে হয় আরো আপনজন যারা রয়েছে তাদের সঙ্গে একটু মিলেমিশে কাঁদতে পারলেও যেন একটা শান্তি হতো। হুম, কিন্তু হুম। সেরকমটা আর হচ্ছে না। আ তো সব মিলে একটু খারাপ আছি আজকে। আসলে আমাদের শ্রদ্ধেয় আ আ সঙ্গীত ভুবনের নক্ষত্র আসলে একে, একে চলে যাচ্ছে। আজকে আলাউদ্দিন আলী ভাই উনি চলে গেলেন। তো আসলে উনার আত্মার শান্তি কামনা করছি। তো হুম, হুম, আসলে হুম। উনার এত অসংখ্য গান, কালজয়ী গান তিনি গান। রেখে গেছেন আমাদের জন্য, তাই না?
তো আপা অনুষ্ঠানের শুরুতে যদি আলাউদ্দিন আলী উনার অসংখ্য রেখে যাওয়া গানের মধ্যে যদি আপনি একটা গান আমাদের গেয়ে শোনান। অবশ্যই, অবশ্যই। জি আপা। জি। আলী ভাইয়ের একটা গান করি। আমার মনের ভিতর অনেক জ্বালা, না অন্তরও জ্বালাইলা। একসাথে। আচ্ছা, যে গানটি গাইবো এটি মালা বদল চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিন গেয়েছেন। গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির আর আলী ভাই সুর করা। অন্তর জ্বালাইলা নয়ন ভাষাইলা, জানি না কেন যে প্রেমের স্বপ্ন দেখাইলা আমারে বন্ধু, পাগল বানাইলা। ও আমারে বন্ধু, পাগল বানাইলা। অন্তর জ্বালাইলা নয়ন ভাষাইলা, জানি না কেন যে সুখের স্বপ্ন দেখাইলা আমারে বন্ধু, পাগল বানাইলা। ও আমারে বন্ধু, পাগল বানাইলা। এতদিন তো ভালোই ছিলাম, প্রেম বিরহ না চিনিতাম, হেসে খেলে কাটাইতাম জীবন, হেসে খেলে কাটাইতাম জীবন। এতদিন তো ভালোই ছিলাম, প্রেম বিরহ না চিনিতাম, হেসে খেলে কাটাইতাম জীবন, হেসে খেলে কাটাইতাম জীবন। জানি না কেন যে প্রেমের প্রদীপ জ্বালাইলা আমারে বন্ধু, পাগল বানাইলা। ও আমারে বন্ধু, পাগল বানাইলা। কোথায় যাব কি করিব, দুঃখের কথা কারে কইব, সে তো আমার নিল না খবর, সে তো আমার নিল না খবর। কোথায় যাব কি করিব, দুঃখের কথা কারে কইব, সে তো আমার নিল না খবর, সে তো আমার নিল না খবর। জানি না তো বুঝে কেন প্রাণে মরিলা আমারে বন্ধু, পাগল বানাইলা।
না। ও আমারে বন্ধু পাগল বানাইলা, অন্তর জ্বালাইলা, নয়ন ভাসাইলা, জানি না কেন যে সুখের স্বপ্ন দেখাইলা, আমারে বন্ধু পাগল বানাইলা। ও আমারে বন্ধু পাগল বানাইলা। বাহ! আসলে এই যে গানটি গাইলেন, এই গানের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী ভাইকে স্মরণ করছি। উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে অসংখ্য কালজয়ী গান তিনি রেখে গেছেন। এগুলোর মাঝেই কিন্তু তিনি বেঁচে থাকবেন। সে তো বটেই। বাবা! হুম, আরেকটা কথা না বললেই না, ও ওনাদের মতন যারা কিংবদন্তি রয়েছেন, তারা তো অবশ্যই ওনাদের যে কাজগুলো রয়েছে তার মাধ্যমেই বাঁচবেন। কিন্তু তারপরেও আমরা যারা ওনার সান্নিধ্য লাভ করতে পেরেছি, তাদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায়। এ ধরনের মানুষরা কিরকম ছিলেন, কিভাবে কাজ করতেন, কি ধরনের মানে অন্যান্য যে ছোটখাটো বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা কাছে যাওয়ার সুবাদে আমরা হয়তো জানি, সেই জিনিসগুলো এবং সেই সঙ্গে তাদের যে ভালো, ভালো কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের উচিত যারা সব রয়েছেন এখন সামনের প্রজন্মের মধ্যে যেন ছড়িয়ে দেওয়া যায়। সেই একটা ব্যাপার। এবং আমার কাছে মনে হয় এই ধরনের যারা কিংবদন্তি সুরস্রষ্টা, গীতিকার, শিল্পী যারাই চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, ওনাদের প্রতি যথাযথ শ্রদ্ধা বোধ থেকেই যেন আমরা ওনাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করি। এবং এই প্রসঙ্গে আমি বলব, ওনার যে গানগুলো রয়েছে সেই গানগুলো যেন একেবারে উনি যেভাবে গাইতেন সেভাবেই যেন আমরা গাইতে চেষ্টা করি। যার কণ্ঠে যতটুকু লিমিটেশন রয়েছে সেটা তো থাকবেই, সেটাকে উতরানোর চেষ্টা করতে হবে এই ভালো ভালো গানগুলো চর্চা করার মাধ্যমেই। এবং আমরা যতই বলি আমাদের নিজেদের গান গাইতে হবে, আমাদের গান তো অবশ্যই দরকার, আমাদের আইডেন্টিটি, কিন্তু এই ভালো কাজগুলোকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আচ্ছা। এই আপনি এই কিছুক্ষণ জিনিসগুলো মাথায় রাখা দরকার। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আম আলাউদ্দিন আলী ভাইয়ের সঙ্গে আপনার কাজ হয়েছে এবং উনার সাথে অনেক স্মৃতি রয়েছে। এই মুহূর্তে কোন স্মৃতির কথা মনে পড়ছে আমাদের সঙ্গে যদি শেয়ার করতেন? আসলে আমাদের আলী ভাইয়ের স্বভাবটা ছিল রাজা বাদশাদের মতন। ওনার আচ্ছা, রেকর্ডিং মানেই একটা হুলস্থুল কাণ্ড। শ্রুতিতে রেকর্ডিং হতো। আমি যতদিনই ওনার সঙ্গে রেকর্ডিং করার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, শ্রুতি স্টুডিওতে উনি ডাকতেন এবং উনি সকাল সকালই ডাকতেন। কিন্তু যাওয়ার পরে কিন্তু কোনো তাড়াহুড়া থাকতো না। অনেক সময় নিয়ে গীতিকার, শিল্পী এবং যারা বাজাবে যন্ত্রশিল্পী সবাইকে নিয়ে একটা উনি মানে লোক চলে যেত বাজারে এবং অনেক খাবারের আয়োজন করতেন উনি। গোস্ত আচ্ছা। ভুনা হচ্ছে, আমার চোখে চোখে ভাসে। তারপরে মানে কিছুতেই উনি না খেয়ে আসতে দিবেন না। যতই কাজ শেষ হয়ে যাক খেতে হবে এবং যে আসছে তাকেই জোর করে উনি খাওয়াতেন। হুম, এবং আমার বর সবসময় আমার সঙ্গে থাকেন। আমরা দুজনই গান করি। ভালোবেসে উনি কেন জানি বলতো কাবিলা। তো যখন দেখি টেলিভিশনে দেখলাম বা ফেসবুকে দেখলাম যে উনি নেই, ওই আসলে অনেকদিন তো উনি অসুস্থ এবং এই করোনাকালীন সময়ে এত চরম অসুস্থতার মধ্যেও কিন্তু আমরা ওইভাবে আর ওনাকে দেখতে যেতে পারি নাই। তো সব চোখের সামনে যেন ভেসে আসছিল। আর আরেকটা জিনিস না বললেই না, আমার একেবারে শুরুর দিকে যখন আমি ১ম প্লেব্যাক করি, তখনই আমার সৌভাগ্য হয়েছে। আমি ১ম কাজ করেছি শওকত আলী ইমন ভাইয়ের। এবং উনার একটু যদিও উনার মাধ্যমে আমার শুরু, কিন্তু উনার খুব একটা বেশি কাজ আমার করার সৌভাগ্য হয়নি। এরপরে আমি আলাউদ্দিন আলী ভাই, আহমদ ইলিয়াস বুলবুল ভাই, উনাদের কাজ বেশি করেছি। এবং আলম চাচার কাজ করেছি অনেকের কাজই। কিন্তু তারপরেও বলব যে আলী ভাই একটু ফেস্টিভ মুড এ থাকতেন সবসময়।
একটা হই, হই স্টুডিওতে গেলেই যেন একটা আমি কখনোই ফিল করিনি যে আমি একটা নতুন মেয়ে। আ উনি এত সিনিয়র, ছোটবেলা থেকেই যার নাম শুনে, শুনে বড় হয়েছি আলাউদ্দিন আলী। এত গান রেডিওতে শুনেছি। কিন্তু উনার সান্নিধ্যে যাবার পর আমি কখনোই এই জিনিসটা ফিল করি নাই যে আমি উনাকে চিনি না। মনে হতো একেবারেই আমি উনার ঘরের লোক। কথা বলছে, হাসি-ঠাট্টা করছে, খাবার-দাবার, খেতে হবে, খেলে শক্তি হয়। না খেয়ে গান গাওয়া যায় না। এখন আমরা অনেকেই ফিগার নিয়ে খুব সচেতন। কিন্তু আ সেই সময়ে যারা কম্পোজার ছিলেন তারা খুব সিঙ্গারদেরকে বলতেন যে, "তোমরা বেশি, বেশি খাও। খেয়ে মানে শক্তি দরকার। এটা এনার্জি না হলে তুমি ঠিকভাবে গানটা ডেলিভারি দিতে পারবে না।" এবং শুধু তাই না, আমি আ আমজাদ ভাই, আমার সৌভাগ্য হয়েছিল আমজাদ হোসেন। আ উনার সঙ্গে আমার খুব শখ ছিল যে ছোটবেলা থেকেই উনার গানের কথাগুলো এত চমৎকার থাকতো এবং আলী ভাইয়ের সুরটা যেন মিলে মিশে যেত। তো আমার খুব শখ। তো এভাবে একদিন আমার ভাগ্যে হয়ে গেল। আমাকে আলী ভাই খবর দিলেন। তো গিয়ে দেখি আমজাদ ভাই বসে আছেন। তো আরেকজন আমাদের কিংবদন্তি। তো উনি গান লিখেছেন সেই গান এবং কার সঙ্গে গাইবো? আমাদের সাবেরিন ইয়াসমিন। উনার সঙ্গে একটা ডুয়েট গান এবং আমরা ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম 'গোলাপী এখন ট্রেনে।' সেই ছবিটি আবার মানে সেই ছবিটা বলব না, সেটার একটা ধারাবাহিকতা। 'গোলাপী এখন লন্ডনে' একটা চলচ্চিত্র হয়েছিল আমজাদ ভাইয়ের এবং সেখানে হ্যাঁ, আমি গান করেছিলাম সাবিনা আপার সঙ্গে। তো আচ্ছা। সেই সময় মনে আছে মানে উনারা খুব আলোচনা করতেন। মানে সিকোয়েন্স কি? কোন নায়িকা এটা লিডস করছে? মানে ঠিক মিউজিকটা এটা হবে তো? এই গানের সঙ্গে যাবে তো? বা যে গাচ্ছে তার সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা? মানে এতটা সময় দিতেন আ তখনই আমি মানে ব্যাপারটা বুঝতাম যে অনেকের কাজই তো করি। যারা খুব অল্প সময়ে হুটহাট করে হয়তো গানটা গাইয়ে নেয়। কিন্তু উনাদের হুম, কিন্তু তা ছিল না। আজকে গলা ভালো না, আজকে গেও না। অথচ সারাদিন থাকলাম, খেললাম, গানটার সঙ্গেই থাকলাম। ঠিক আছে কালকে এসে আবার ভয়েস দাও। এরকম। তো সবকিছুই মনে পড়ছে। আর বললাম না আমি ঠিক উনার ফ্যামিলি মেম্বার এর মতন হয়ে গিয়েছিলাম যেন। প্রত্যেকদিন যেতে, যেতে এরকম একটা ব্যাপার ছিল। খুব মনে পড়ছে। আর উম আচ্ছা আর আপা, দেখা হবে না। ওই এটা একটা ওই দুঃখের। গোলাপি, হ্যাঁ, অবশ্যই সেটা গোলাপী তো এখন আসলে, লন্ডনে। হ্যাঁ, গোলাপি এখন লন্ডনে, ওই ছবির গানটা কি ১ম প্লেব্যাক ছিল আপনার? না, 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 না। আমার জীবনের ১ম প্লেব্যাক তো শওকত আলী ইমন ভাইয়ের করা 'অন্ধকারে চিতাচোখ' একটা গান। আর আচ্ছা, এরপরে আমি আলাউদ্দিন আলী ভাইয়ের কাজ করেছি। কিন্তু ওটা আমার ১ম কাজ না আলী ভাইয়ের সঙ্গে। এর আগে আমি আরো কাজ করেছি। আচ্ছা, কিন্তু এখন আচ্ছা। যদি ওইভাবে গাইতে বলা হয় হয়তো তেমনভাবে গাইতে পারব না। কিন্তু যেমন আমি উনার অন্য গানগুলোকে আরো হ্যাঁ, মানে হ্যাঁ। ভালোবেসে সবসময় গাই। তো হুম, হুম। যেমন 'গোলাপী এখন ট্রেনে' ছবিতে একটা গান ছিল আসাদ ভাইয়ের লেখা। গানের মধ্যে হ্যাঁ, একটা কথা ছিল, "আমি ফুল কদম ডালে ফুটছি বর্ষাকালে, হ্যাঁ, সারাটা হ্যাঁ, জনম গেল চোখেরই জলে।" চলে, মানে হ্যাঁ। এত ভালো লাগার মতন একটা কথা। ছোটবেলা থেকে আমি গানটার খুব আমার প্রিয়। কিন্তু বড়বেলায় আমি গানের অর্থটা বুঝেছি। গানের কথাটা হুম। কি? তো আসলে সুরটা আমার কাছে মনে হয় আলী ভাই আর আমজাদ ভাইয়ের কম্বিনেশনটা দুর্দান্ত ছিল। উনারা যখন অসাধারণ। একসঙ্গে হতেন অসাধারণ। উনাদের এবং সেই সঙ্গে সাবিনা আপা, আব্দুল হাদী ভাই উনাদের কথাও না বললেই না। হুম, প্রত্যেকটা গান একেবারে আমার কাছে মনে হয় যেন আ বুকের মধ্যে ঢুকে থাকার মতন একটা গান। কিছু বলার নেই। নিশ্চয়ই আপা। হ্যাঁ, আসলেই। হুম, আপা, আপনার কথা অডিওটা খুব সুন্দর আসছে কিন্তু ভিডিওটা একটু ভাইব্রেট করছে। আ তাই না? হুম, হ্যাঁ, একটু ভাইব্রেট করছে, ভিডিওটা একটু ভাইব্রেট করছে। আর অডিওটা ভিডিওটা ভালো ভাইব্রেট আছে। করছে। হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা আচ্ছা। ভাইব্রেট করছে। একটু আ মানে কেঁপে, কেঁপে যাচ্ছে আরকি। আর ও আচ্ছা। আ আমি ডাটা কিন্তু দিয়ে এখান থেকে করলে মনে কিছুই হয় বুঝতে পারছি না। ডাটা দিয়ে আচ্ছা। হচ্ছে? তা হ্যাঁ, আমি করছি। লাইভের মধ্যে দেখছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপু, আপনি দুটোই অন করে রাখেন নাকি? দুটো অন করে দুটোই রাখলে অন করে মনে হয়, রাখবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়াইফাই আর দুটো ডাটা অন করে দুটোই অন রাখলে, করে রাখি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, করছি। দুটোই অন করে রাখেন। মনে হয় তাহলে হয়তোবা একটু আ ভালো কোয়ালিটি আসতে পারে আরকি। হ্যাঁ? আমার ওকে। দিক থেকে ঠিক হুম। আছে। কিন্তু আপনার ভিডিও ইয়েটা একটু ভাইব্রেট করছে আরকি। হ্যাঁ? আম একটুখানি। এবারে একটু ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজ হয়ে গেছেন। আপা,
একটা অনুরোধ করব, আপনি কষ্ট করে একটু বের হ্যাঁ, হয়ে আবার নতুন করে একটু ঢুকেন। আমি আবার দর্শকদের কাছে এখন একটু কথা বলে নিচ্ছি। আপনি আচ্ছা, আচ্ছা, বের আচ্ছা, হয়ে ঠিক আছে। আবার নতুন করে বের হয়ে ঢুকবেন। আবার একটু ঢুকি। ওকে, হ্যাঁ, 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 ঠিক নিশ্চয়ই। আছে। হ্যাঁ। দর্শক বের আপনারা হয়ে দেখতে ঢুকবো। পাচ্ছেন আজকে আমাদের অতিথি হুম, আমাদের প্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। আম আসলে সাম্প্রতিক সময়ে বেশ অনেক জনপ্রিয় কিছু গান দিয়ে তিনি বেশ আ আলোচিত হয়েছেন। আ আজকে উনার সেসব গান শুনবো। ভীষণ সুরেলা কণ্ঠ তার। আর অনুষ্ঠানের শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে আমাদের সংগীত ভুবনের আ অন্যতম ব্যক্তিত্ব, আ নক্ষত্র আলাউদ্দিন আলী ভাই। উনি আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তো ব্যাপারটা আসলে যারা সঙ্গীত অঙ্গনে কাজ করেন তাদের জন্য খুবই দুঃখের, এবং আমরা যারা শ্রোতা তাদের জন্য খুবই একটা দুঃখের খবর যে এমন একজন ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেছে। তার অসংখ্য কালজয়ী গান আমরা শুনে থাকি। যুগের পর যুগ আমরা এইসব গানই শুনে থাকবো। আ শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন যুগ, যুগ ধরে শত, শত বছর তার গানের মাঝে। আ উনার সেই গানগুলো উনাকে কখনো ভুলতে দিবে না। আমরা যে গানগুলো শুনি না কেন, দেখা যাবে যে কোনো না কোনো গান উনারই সুর করা গান। তো সেই গানের মধ্যেই আমরা আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাইকে উনাকে আমরা স্মরণ করব। দর্শক এই মুহূর্তে যারা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে যদি আপনারা কোনো গানের অনুরোধ মানে করতে চান তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। আমাদের আজকের অতিথি অনুপম মুক্তি। তিনি ভীষণ পুরোনো দিনের গান আ খুব ভালো করেন এবং নিজের গান তো আছেই। তিনি ছায়াছবিতে বেশ অনেকগুলো গান করেছেন। আ এই মুহূর্তে আসলে লাইভে একটু ইন্টারনেটের একটু প্রবলেম হওয়াতে উনি এখন সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি আবারও আমাদের সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। যেটা বলছিলাম, আ আমাদের শিল্পী অনুপম মুক্তি ভীষণ ভালো গান। আম একটি ছায়াছবির কথা আমি বলতে পারি, যেমন 'হাজার বছর ধরে'। ভীষণ প্রিয় এই গানটি আমার এবং অনেকেরই ভীষণ প্রিয়। আ আর সেই গানটি হলো 'তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন'। আ সুচন্দা পরিচালিত এবং প্রযোজিত ছবি 'হাজার বছর ধরে'। জহির রায়হানের রচনায়। আ সেই ছায়াছবিতে অনুপম মুক্তি সুবীর নদীর সাথে একটি দ্বৈত গান করেছিলেন। মূলত সেই গান দিয়েই কিন্তু এই শিল্পী আমাদের অনুপম মুক্তি লাইমলাইটে চলে এসেছে। হ্যাঁ? আর তার অন্যান্য অনেক গান রয়েছে, মৌলিক গান। সেসব গান আমরা কিছু, কিছু শুনবো, চেষ্টা করব সবগুলো গান শোনার, এবং পুরোনো গান, হারানো দিনের গানও তিনি গান। যদি আপনাদের সেরকম পুরোনো দিনের, হারানো দিনের গান আপনারা শুনতে চান তাহলে অনুরোধ করতে পারেন। সম্ভবত আমাদের শিল্পী চলে এসেছেন, যুক্ত হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ আপা দেখতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন আপা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। আমার মনে হয় এ এ এ এ এর চেয়ে আর ভালো হবে না আরকি। হ্যাঁ, মোটামুটি আগের চেয়ে একটু ভালো আছে মনে হয়। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আপা অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের সঙ্গীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী, আসলে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাইকে আমরা হারিয়েছি, স্মরণ করছি। হুম। উনাকে তো আমরা সবসময় স্মরণ করব। তো কথা হচ্ছে কি আপনার গান তো একটা সাধনার ব্যাপার, তাই না? তো আপনি কিন্তু আজকে অনুপম মুক্তি আজকে হঠাৎ করে হয়ে যাননি। অনেক বছর থেকে আপনি সাধনা করতে, করতে আজকে আপনি এই পর্যায়ে এসেছেন, তাই না? তো খুব জানতে ইচ্ছে করে যে এই সুরের সাধনায় কত বছর বয়সে আপনার হাতেখড়ি হয়েছিল? সঙ্গীত ভুবনে আম পদার্পণ করেছিলেন কত বছর বয়সে? হ্যাঁ। আমার ৪ বছর বয়সে সরি ৪ বছর বয়সে আমি ১ম শুরু করি। ভাইয়ের আ গান শিখ আমার ভাই গান শিখতেন। তো ভাইয়ের পাশে বসে থাকতাম। তো সেইভাবে একটু শুনতে, শুনতে আ আমার মনে হলো যেন আম ওরা বুঝতে পারল যে আমি গানটাকে ভালোবাসি বা গাইতে পারি। অনেকেই গান শেখে কিন্তু গলায় হয়তো সুর থাকে না। কিন্তু আমি তখন ওরা যে গানটাই শিখতো আমিও শিখে ফেলতাম। তো তারপরে আমাকেও ভর্তি করা হলো এক্কেবারে ছোটবেলায়। তো সেভাবেই শুরুটা হয়েছিল। তারপর ভর্তি হওয়ার পরে সিস্টেমেটিক শেখা শুরু। আর তারপরে আমি আ যখন আমি কলেজে তখন কিন্তু আমি গান একেবারে বন্ধ। এবং আমার পরিবার থেকে কিন্তু কখনোই যে আমি প্রফেশনালি গান করব।
এরকম চিন্তা ভাবনা ছিল না। যেহেতু আমি ছোটবেলায় নতুন কুড়ি করেছি এবং বিটিভিতে আমি অনেক প্রোগ্রামও করেছি। কিন্তু যখন একটু বড় হলাম কেন জানি আমি একটু নিরুৎসাহিত ফিল করলাম। আমার মানে কখনোই মনে হয়নি যে আমি আ গান গাবো প্রফেশনালি। কিন্তু তারপরে যখন বিয়ে হলো, বিয়ের পরে যেহেতু আমার হাসব্যান্ড গান করে, আমি পুরোপুরিভাবেই আবার গানে যুক্ত হলাম। প্রফেশনালি যেটাকে বলে, এবং বিয়ের পরেই আমি স্টেজ প্রোগ্রাম করতে শুরু করি এবং বিভিন্ন চ্যানেলে আবার নতুন করে শুরু করলাম। এভাবেই শুরু। আচ্ছা, আচ্ছা। তো আসলে গান গাইতে, গাইতে আপনি কিন্তু আমাদের বাংলা গান আপনার মৌলিক গান তো আছেই। আমি মঞ্চে আপনার গান শুনেছি। অনেক হারানো দিনের গান। আপনি এত চমৎকার করে হারানো দিনের গানগুলো গাওয়া কিন্তু এত সহজ না। হ্যাঁ? কারণ একেকজন শিল্পী, হুম, প্রখ্যাত শিল্পীরা এসব গান গেয়ে গেছে। এবং সেই গানগুলো গাওয়া কিন্তু দুঃসাধ্য ব্যাপার। সেই আমি আপনার মঞ্চে গান দেখেছি, শুনেছি। ভীষণ চমৎকার! এত কনফিডেন্টলি ভাবে আপনি সেই গানগুলো করেন। তো একটু আমার শুনতে চাই এটা কোন একটা গান। কথা আছে। আমি জি। ছোটবেলা থেকেই খুব গান শুনেছি, কারণ আমার পরিবারের সবাই গান পছন্দ করেন। আমার আব্বা-আম্মা, আমার ২ ভাই সবাই গান পছন্দ করেন এবং গানের টেস্টও ওদের ভালো। যার কারণে আমি ভালো, ভালো গান অনেক শুনেছি এবং মনের অজান্তেই সেই গানগুলো, যে বললাম না ছোটবেলাতেই আমার একটা ব্যাপার ছিল যে গান ভালো লাগলে আমি সেটা ভিতরে, ভিতরে আমার হয়ে যেত। হয়তোবা কখনো আমি জানতাম বা কখনো আমি জানতাম না। এরকম হুম। গানগুলো আমি মানে হ্যাঁ, পারি। কণ্ঠে ধারণ করেছি। এরকম অনেক গান রয়েছে। এবং বড়বেলায় যখন আমি গান প্রফেশনালি গাইবো বলে গান তুলতে বসলাম, তখন দেখলাম যে আমি অনেক, অনেক গান পারি। মানে একটুখানি দেখে নিলেই আমার হয়ে গেল। এরকম অনেক গান আছে এবং সেই হুম, সঙ্গে অনেক গান শিখেছি, শিখি। এখন পর্যন্ত শিখি। এবং আরেকটা মজার ব্যাপার, এই যেই গানগুলো আমরা কভার সং হিসাবে অ্যা করি, বিখ্যাত শিল্পীদের গান নিজের কণ্ঠে ধারণ করতে গেলে আ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এক হচ্ছে ওনারা এতটাই জনপ্রিয় এবং ওনাদের গানগুলো এতটা হুম, জনপ্রিয় যে প্রত্যেকটা গানের কথা, সুর একটু এদিক ওদিক হলেই কিন্তু দর্শকরা বুঝে যান। এবং সব কাজগুলো আমার কণ্ঠে ধারণ করা সেটাও একটা ব্যাপার, সেটা একটা চর্চা অবশ্যই। এবং সেই সঙ্গে আমার কাছে মনে হয় একটা দায়িত্ববোধের জায়গা এখানে রয়েছে। যে গানটা উনি যেভাবে গেয়েছেন সেভাবেই আমার মনে হয় গাওয়া উচিত। আ হুম, নিজের হুম। মতন করে আমি একটু কমই গাইবার চেষ্টা করি। আচ্ছা। আম দর্শক আবারও সংযোগটি হারিয়ে ফেলেছে। আবার চলে এসেছে। হ্যাঁ, আরেকজন শিল্পী বিখ্যাত করেছেন। সেই গানটা আমি ওনাকেই সম্মান জানাতে চাই। ওটাকে ওইভাবেই রাখতে চাই। আচ্ছা। এটা আমার মনে হয় উচিত। আমার ভালো লাগে সেটা। জানি না। আচ্ছা। এটা অবশ্য অনেকে অনেক কিছু অনেকের দ্বিমত রয়েছে। অনেকে বলেন, "না, তা কেন? তুমি তোমার মতন করে ওই গানটাকে প্রেজেন্ট করো।" কিন্তু আমার কাছে মনে হয় আমার নিজের গান আমি এক্সপেরিমেন্ট করতেই পারি। কিন্তু আরেকজনের গান আমি চাই না করতে। সেটা আসলে আমরা যারা আমরা শ্রোতা, হ্যাঁ? তারা কিন্তু বিষয়টা সেটা মেনে নিতেও পারি না। কারণ আম সেই শিল্পী যেভাবে গেয়েছে আমরা আমরা কানে কিন্তু সেরকম ভাবে শুনতে চাই। সেরকম একদম সেটাই। পারফেক্ট ভাবে, হ্যাঁ? না, কিন্তু তো আমরা অনেকেই এখন এরকম রয়েছেন যারা হয়তো গানটা রিমিক্স করছেন এবং জনপ্রিয়তাও পাচ্ছে। সেদিক থেকে হুম, আবার বিবেচনা করতে গেলে অনেক দর্শক কিন্তু আবার পছন্দও করছেন। দেখা গেল একটা গান লতা মঙ্গেশকর গেয়েছেন। কিন্তু সেই গানটাই হয়তো একজন নতুন শিল্পী অন্যভাবে মিউজিকটাকে একটু এরেঞ্জ করে অন্যভাবে গাইলেন। দর্শক সেটা নিচ্ছে। আ আ আসলে আমার কাছে কেন যেন মনে হয় আমি 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 নিতে পারি না ব্যাপারটা। আমার কাছে মনে হুম, হয় যে এটা উচিত না এবং এভাবেই চলতে থাকলে একটা দিন ওই আসল সুরটা হয়তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাই না? এবং এটা তো এক যোগ্যতা। অবশ্যই। আমি আরেকজনের আ মানে গানটা কতটুকু কাছাকাছি গাইতে পারলাম সেটাও তো একটা হুম, ব্যাপার। নিশ্চয়ই। ওইটা ওই হিসাবে এই নিজেকে যোগ্য হ্যাঁ, করে তোলার যে চেষ্টা সেটাই তো একটা চর্চা। ওই অবশ্যই। চর্চাটাই থাকা এই উচিত। ব্যাপারে তাই না? আপা এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একেবারেই একমত। শ্রোতা হিসেবে আমরা কিন্তু হু, হু। তাই চাই। যে অনেক মূল সুর, ধন্যবাদ। বিশেষ করে বিখ্যাত গানগুলো বিকৃত করে হু, হু। নিজের মতো করে গাইছে। এটা কিন্তু আমাদেরও শুনতে হ্যাঁ, জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু আ আ পাচ্ছে ২ দিনের জন্য হয়তোবা।
কিন্তু সার্বজনীনভাবে না। তো আমরা সেটাকে জনপ্রিয় পাচ্ছি সেটাও বলতে পারি না। কারণ জনপ্রিয় হয় কোন গানগুলো? যেগুলো যুগের পর যুগ চলতে থাকে। কিন্তু এসব গান তো ২ দিন শোনা যাচ্ছে, ৩ দিনে দিনে হারিয়ে যাচ্ছে, তাই না? তো আসলে আপনি যেটা বলেছেন সেটার সঙ্গে আমরা ১০০ ভাগ একমত। আসলে এটাই সত্যি। আবার একটা পুরোনো দিনের গান আপনার কণ্ঠে মানে কি বলবো? পুরোনো আমি দিনের গান। অনেকদিন আগে অপেক্ষা করছি। হ্যাঁ, আপনার যেটা পছন্দ আসলে সেটাই করেন। অতি আধুনিক। এগুলো পুরোনো না, অতি আধুনিক গান। সবসময়ই ওকে আমরা আপনি গাইছি। এত বছর পরেও আমরা গাইছি ভালোবেসে। আচ্ছা, হ্যাঁ, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান শোনাই? নিশ্চয়ই, ঠিক নিশ্চয়ই আছে? অবশ্যই। হ্যাঁ, আপনার কোনো পছন্দের গান আছে? নাকি আমার পছন্দে আমার গাইবো? আপনার পছন্দের করেন। আর পুরোনো দিনের হারানো দিনের গানগুলো সবগুলোই ভালো লাগে। ওখান থেকে আপনার যেটা এই মুহূর্তে আপনার ভালো লাগছে গাইতে সেটাই করেন। আচ্ছা, ঠিক আছে। নিশ্চয়ই। ডি শার্প। রহিতে কাছে। বাহ! এত চমৎকার গাইলেন আপা মানে আ আমরা মন্ত্রমুগ্ধের মতো আমরা আপনার গানগুলো শুনি। বিশেষ করে আমি তো বলেছি ১ম দিকে যে মঞ্চে আপনার গান শুনেছি। হারানো দিনের গানগুলো। এই মুহূর্তে যে গানটা আমার বললেন না আমার আসলে সৌভাগ্য। কারণ কি হুম, মঞ্চে অনেক সময় কিন্তু আমরা ভালো গান অনেক জানি কিন্তু গাইবার সুযোগ হয় না। কিন্তু কেন হুম, জানি আমার আ অনেক মঞ্চেই এরকম রিকোয়েস্ট পাই আমার মন মতন ঠিক আছে। গানগুলো শোনানোর। আ আচ্ছা, এখন তো অনেক অনুষ্ঠানে আমরা যাই। দেখা যায় ভালো, ভালো গানের অনেক প্রিপারেশন নিয়ে গেলাম। কিন্তু একটা গান হুম, পরেই দর্শকরা কিন্তু বলেন যে, "না আরেকটু রিদমিক কিছু গান শোনান" বা এরকম কিছু একটা। হুম, তো সেটাও ঠিক আছে। আ কিন্তু তারপরেও আমি বলব আমার অনেক দর্শক রয়েছে যারা এই ভালো, ভালো গানগুলো শুনতে পছন্দ করেন এবং আমাকে হ্যাঁ, জানান আমি আমার সাধ্যমত চেষ্টা করি। নিশ্চয়ই। আ আপা গানের অনুরোধ তো থাকবেই। তো আ আরেকটা বিষয় যে আ আপনার ব্যক্তিগতভাবে কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? থাকে না অনেকের যে আমার এই আমার টাইপের গান গাইতে ভালো লাগে। আমার না একটুখানি সেমি ক্লাসিক আম এবং একটু মেলোডিয়াস এরকম গান আমার খুব ভালো লাগে। কিন্তু আসলে বললাম ঠিকই। আমার অনেক রিদমিক গানও গাইতে অনেক ভালো লাগে। আম যেমন অনেক আইটেম সং থাকে। সেই গানগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। কেন একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যে জিনিসটা আমার গলায় হয়তোবা আমি সবসময় গাইতে পছন্দ করি একটু আ ধীর, একটু মেলোডিয়াস গান এরকম। কিন্তু কেন? একটু চটুল গানই বা আমি গাইব না কেন? সেই গানগুলো আমার গাইতে হুম, ভালো লাগে, শুনতে ভালো লাগে। আসলে আমি সব রকমের গানই পছন্দ করি। আমার ভালো লাগে। আচ্ছা। না আসলে আ কেন জানি আপনাকে খুব মনে হয় যেন চমৎকার মিষ্টি গানগুলো শুধুমাত্র আপনার জন্য। আ মানে আপনার কণ্ঠটা খুব মানিয়ে যায়। আসলে তাই? সত্যিই তাই। তবে হ্যাঁ, ছায়াছবিতে আপনি গান করেছেন, বিভিন্ন রকমের হুম, গান হুম। করেছেন। বিভিন্ন আ রকমের। সেগুলো তো এবং আছেই। আমার তো ১ম আবার গানটা কিন্তু ছিল এরকম রিদমিক গান। হ্যাঁ, হ্যাঁ, একেবারেই আমাকে বারবার বলা হচ্ছে, ইমন ভাই বলছে, "একটু হট হ্যাঁ, এক্সপ্রেশন দাও। আরেকটু হট, আচ্ছা, আরেকটু হট।" যত হট বলছে আমি তত ঘেমে যাচ্ছি। কিন্তু এক্সপ্রেশন হট দিতে পারছি না। হ্যাঁ, মানে ওইটার তো একটা শেখার ব্যাপার না? এবং হ্যাঁ, হ্যাঁ, যথেষ্টই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু। আ হুম, এবং ধীরে, ধীরে এই জিনিসগুলোকে আয়ত্তে আনতে হয়। এবং হুম, সিনেমার গান গাইতে গিয়ে এরকম হয়েছে অনেক কান্নার সিকোয়েন্স থাকে। তখন হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজবে, সেখানে একটু কান্নাকাটি করতে হয়। সেটা আমি খুব ইজিলি পারি। কারণ আমি কাঁদতে ভালোবাসি। কিন্তু ওই হট এক্সপ্রেশন আ দেয়া যায় সেটা একটা মুডের ব্যাপার। ১ম এই যখন হুম। গেছি তখন আ আমার কাছে মনে হয়েছে এটা সবথেকে দুনিয়ার কঠিন কাজ। তারপর ধীরে, ধীরে শিখতে, শিখতে একটুখানি আয়ত্তে আসা আরকি। আ ছায়াছবির গানের মধ্যে আপনার গান যেটা আমি আ আপনি যখন ছিলেন না কিছুক্ষণের জন্য তখন দর্শকদের আমি আ সেই গল্পটা করছিলাম যে, 'হাজার বছর ধরে' তাই না?
একটা কালজয়ী গান আপনি আমাদের উপহার দিয়েছেন। কালজয়ী বলব এই কারণে যে এই গানটি আপনি গাওয়ার পরপরই গানটি মানে এত বেশি শ্রোতা নন্দিত হয়ে গেছে, শ্রোতা প্রিয় হয়ে গেছে এবং এত বছর পরেও আমরা সমানভাবে আমাদের কাছে এই গানটি প্রিয়। এই গানটি নিয়ে কিভাবে এই গানটির জন্য আপনি সিলেক্ট হলেন? হুম, এটা হুম, আমরা হুম, জানি যে এটা পরিচালিত এবং প্রযোজিত ছবি জহির হুম, হুম, রায়হানের হুম। রচনায়, তাই না? আমি শুনতে চাই ওই যে এই গল্পটা। আমি বললাম প্রথম যখন আমি ২০০৩-এ ইমন ভাই আমাকে 'অন্ধকারে চিতা' ছবিতে ব্রেক দিলেন। প্রথম গান গাইলাম আমি। এরপর থেকেই আচ্ছা। কিন্তু আমার যাত্রা শুরু। মানে ফিল্মে আমি গান করা শুরু করলাম এবং আমার হুম, সৌভাগ্য হয়েছে আমি ১ম এই আমাদের আহমেদ ইমতিয়াজ, বুলবুল ভাই, আলাউদ্দিন আলী ভাই, আলম চাচা, আলম খান আ হুম, মানে ওনাদেরকে পেয়েছি এবং হুম, ইমন সাহা ও ইমন দাদাকেও পেয়েছি। তো হুম, বুলবুল ভাই আমাকে ডাকলেন। ওনার আমি বেশ কিছু গান পরে উনি আমাকে একদিন বললেন যে ওনার বলাটা আবার অন্যরকম ছিল। যেমন আমি আলী ভাইয়ের কথাটা বললাম। বুলবুল ভাই আবার হুম। খুব শান্ত, স্নিগ্ধ উনার মধ্যে একটা ব্যাপার ছিল। তো উনি ফোন আচ্ছা, করেই বলতো কি, "আসতে পারবি? হুম, আর যত কাজ আচ্ছা। থাক, আসতে হ্যাঁ, পারবি এটা কি কথা হয়? দুনিয়া একদিকে তো আমরা একদিকে। হ্যাঁ, হ্যাঁ আসতে পারবো কখন?" হ্যাঁ, তো আমি মিরপুরে থাকি, স্কুটিতে যেতে হবে। তো চলে হুম, গেলাম। যাওয়ার পর তো দেখি আমাদের সুচন্দা আপা বসে আছে। এটা আচ্ছা, আরেকটা ব্যাপার। কারণ সিনেমার নায়িকা হুম, এবং এত বড় একজন নায়িকা। উনি বসে আছেন, হুম, ওনার ছবি জহির রায়হান আহা! হুম, হুম, গিয়ে দেখি সুবীর দা বসে আছেন। সুবীর নন্দীদা। আচ্ছা, আচ্ছা, উনি আছেন, হুম, উনি হুম, আমার কো-আর্টিস্ট। তো উনার সঙ্গেও কিন্তু আমি অনেক অনুষ্ঠান করেছি। কিন্তু হুম, তারপরেও ফিল্মে গান করিনি বা কোনো রেকর্ডিং এ বসিনি। সেটা একটা ব্যাপার। তো উনার সঙ্গে আমার ডুয়েট গান। তখন থেকে তো আমি খুব টেনশন। আমাদের ফিল্মের গানগুলো এরকম হয়। তারপর একটা আশা যে আমি যদি একান্তই আজকে গান না উঠাতে পারি, সামনের দিন না হয় হুম, গাইবো। কিন্তু না, ফিল্মের গানগুলো কিন্তু আমাদেরকে যখন শেখানো হয় তখনই আমাদের বলে এখন দাঁড়াও। মানে তখনই হুম, রেকর্ডিং হয়ে যায়। এরকমই হয় বেশিরভাগ সময়। আচ্ছা, আচ্ছা, তো তাই হলো। গান শেখানো ও গাজী মাজহারুল আনোয়ার, গাজী চাচাও ছিলেন। উনি গান লিখেছেন। আচ্ছা, আচ্ছা, আহমেদ ইমতিয়াজ, বুলবুল ভাই সুর করেছেন। সুবীর নন্দীদা আমার হুম, কো-আর্টিস্ট। সুচন্দা ম্যাডাম ওটার ডিরেকশন দিচ্ছেন। জহির রায়হান সাহেবের গল্প। মানে হুম, সবগুলো মানুষই কিংবদন্তি। আমি একটা ছোট মানুষ। ব্যাপারটা এটাই। এবং আচ্ছা, সেটা তো সেই ২০০৫ এর কাহিনী। তখন আরো হুম, এত বছর আগে। তো আগে, খুব নার্ভাস লাগছিল আমাকে। বুলবুল ভাই সেটা বোঝে। বুলবুল ভাই আমাকে খুব স্নেহ করতেন। তো উনি আমাকে আড়ালে দিয়ে বলছেন, "ভয় পাস না। তোকে আমি এই গানটা দিলাম। এই গানটা তোর যদি তোর ভাগ্য ভালো থাকে, এই একটা গানেই তোর কাজ হয়ে যাবে। খুব মন বাহ! দিয়ে গানটা উঠা, খুব মন দিয়ে গানটা গাওয়ার চেষ্টা কর।" আর বুলবুল ভাইয়ের একটা মানে ব্যাপার ছিল, আমি আম উম সন্তানের মতন ছিলাম উনাদের আসলে। যখন আমি রেকর্ডিং এ যেতাম, দেখা যেত কি এইমাত্রই একটা সুর শিখালেন উনি। তো তৎক্ষণাৎ হুম, গাইতে গেলে একটা নার্ভাসনেস কাজ করতো বা কো-আর্টিস্ট আমি সব বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করেছি তখন শুরুতে। আমাদের এই যে এন্ড্রুদা, তারপরে হুম, মানে অনেকের সাথে কাজ করেছি। তখন আমার হুম, টেনশনটা আরো দ্বিগুণ বেড়ে যেত। যে সামনে বুলবুল ভাই দাঁড়িয়ে আছে। ফিল্মের রেকর্ডিং এ ফিল্মের ডিরেক্টর, প্রোডিউসার সবাই থাকে, নায়ক-নায়িকা থাকে, সবাই থাকে, সবাই আশা নিয়ে চেয়ে থাকে। তখন একটা সুর ভুলে যাওয়া মানে একটা আমি যেতেই পারি। কিন্তু সেটা একটা বিরাট ঘটনা হয় সিঙ্গারের জন্য। মনে আল্লাহ আমি হুম, পারছি না বা এরকম একটা ব্যাপার। বুলবুল ভাই কি করতেন? কখনো ভুল ধরতেন না। রেকর্ডিং উনি আচ্ছা, ভয়েস নিয়ে নিচ্ছেন। কিন্তু উনার যেখানে পছন্দ হচ্ছে না উনি মার্ক করে রাখতেন মনে। সবাই যখন একটু ভিড় কমতো তখন উনি বলতেন ওই জায়গাটা আবার দে। এই জায়গাটা এরকম না ওইরকম কর। কিংবা উনি মাইক্রোফোনে বলতেন না পাশের রুম থেকে সবাই শুনবে আমি হয়তো একটু এম্বারেস হব। উনি এগিয়ে হুম, আসতেন পাশের রুমে এসে রেকর্ডিং রুমে এসে উনি বলতেন আমাকে ডেকে, "তুই বুঝছিস না আমি এটা বলছি এটা এরকম না ওরকম হবে। পটা ফেটে যাচ্ছে একটু সাইড করে দে।" মানে অনেক কিছু আমি ওনাদের থেকে শিখেছি এবং অনেক স্মৃতি আমার বুলবুল ভাই এবং আলী ভাইয়ের। বলতে গেলে দেখা যাবে রাত শেষ হয়ে যাবে। তো আ খুব মধুর স্মৃতি একটা সময় এসে কিন্তু খুব বেদনাদায়ক হয়। খুব ভালো লাগার, ভালোবাসার মানুষগুলোর সঙ্গে স্মৃতিগুলো যখন সেই মানুষগুলো থাকে না, সেটা খুব বেদনাদায়ক। আ যদিও আমি প্রাউড ফিল করি ওনাদের সান্নিধ্যে আসতে পেরেছি। কিন্তু ওই যে রেকর্ডিং এর কথাটা বলি, তখন খুব ভয়ে আমি রেকর্ডিং এ দাঁড়ালাম। তো আমাকে আচ্ছা, খুব সাহস দিচ্ছে বুলবুল ভাই দূর থেকে ইশারায় যে, "কোন চিন্তা করবি না, তোর হয়ে যাবে। ওয়ান টেক" এরকম করছে। সুবির দা আরেকজন ভালো মানুষ। উনি আমার পাশাপাশি দাঁড়িয়ে আছেন। মানে উনিও যতটা পারছেন, "তুমি এই লাইনটা করো, এইভাবে করো, ওভাবে না, সেভাবে করো।" মানে সবাই হুম, এতটা হেল্পফুল এবং আমি খুব
আদরের মধ্যে এই গানটা গেয়েছি এবং আচ্ছা, গাওয়ার পর সবাই ওই সময়টাতেই খুব প্রশংসা করেছিল যে আচ্ছা, গানটা খুব ভালো হয়েছে, খুব ভালো ভালো আচ্ছা। লাগছে। আম, হ্যাঁ, নায়ক নায়িকাও মানে ছিল আপনি সেখানে। তাই? আচ্ছা। নায়ক রিয়াজ আর নায়িকা ছিল ইয়ে আ ওর নাম আহ, নামটা বেশ ভুলে আ উম, নামটা হঠাৎ শাহান করে ভুলে হ্যাঁ হ্যাঁ আ শশী, শশী, খুব প্রিয় শশী, নায়িকা শশী, হ্যাঁ সদি, হ্যাঁ শশী, শশী। শশী। তো এবং গানটা খুব আসলে ভালো অ্যাক্টিং করেছিলেন দুজনেই। খুবই চরিত্রটার ভালো সঙ্গে অ্যাক্টিং একেবারেই মিলেমিশে ছিল। খুব করতে ভালো গেছে। লেগেছে। হ্যাঁ, আসলে এই গানের কথা, সুর সব মিলে কণ্ঠ, গায়কী সব মিলে অসাধারণ একটা সৃষ্টি। আসলে অ্যা গানটা যদি না শুনি শ্রোতারা বলবে যে কি হলো এটা? গানের গাইবো। ভাষাটা শুনলাম, গানটা অবশ্যই এটা হলো আমাদের প্রিয় একটা গান, তাই না? এই গানটা অনেক একটা ধন্যবাদ। কালজয়ী গান, তাই না? এই গানটা আপনি আমাদের এখন এই মুহূর্তে এবং শোনাবেন। গানের যে চিত্রটা, দৃশ্যায়নটা এত সুন্দর। আম, হ্যাঁ, একটা বিল ভর্তি শাপলা একদম। ফুল, হুম, হুম। ভীষণ সুন্দর। আমার খুব প্রিয়। ভীষণ মানে মানে দেখলেও যেন একটা বিষয়টা চোখে শান্তি আসে, হ্যাঁ। এত সুন্দর। আমারও যেন এই গানটা যেমন চমৎকার ছায়াছবিতে যে এটার দৃশ্যায়ন করা হয়েছে ব্যবহারটা, হ্যাঁ। চারদিকে শাপলা ফুল, নৌকা, তারপর গ্রামের পানির মধ্যে একটা ন্যাচারাল যে অভিনয়, স্বাভাবিক একটা সাবলীল একটা অভিনয়, কি চমৎকার এবং ভাবে দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই না? এবং আমরা কিন্তু বেশিরভাগ চলচ্চিত্রে দেখতে পাই যে নায়িকা সবসময় সেজে গুজে একেবারে আপডেট। হুম, হুম, অনেক হুম। সময় কিন্তু আমরা দেখতে পাই যে তাই ডিরেকশনটা হয়তো ঠিকভাবে দেওয়া হয় না। গ্রামের একটা মেয়ে খুব আধুনিকভাবে সাজগোজ করে থাকে, এরকম একটু বেমানান। কিন্তু এই চলচ্চিত্রে দেখে মনে হচ্ছে যেন ওরা একেবারেই ওই গ্রামের ওই বাড়িতেই তারা থাকেন এবং ওই সময়েরই দুজন লোক। এত সুন্দর ডিরেকশন একদম। দিয়েছেন আমাদের সুচন্দা আপা, ভীষণ সুন্দর। আচ্ছা এটা তো আমি গাই। আবার জাতীয় হ্যাঁ, যে এটা পুরস্কারপ্রাপ্ত ছায়াছবি আবার। হ্যাঁ, এইটা কিন্তু এই গানটার গীতিকার, শ্রেষ্ঠ গীতিকার আমাদের গাজী মাজহারুল আনোয়ার, শ্রেষ্ঠ হুম, হুম। সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, শ্রেষ্ঠ শিল্পী আমাদের সুবীর নন্দী দাদা, তারপরে হচ্ছে এই ছবির ডিরেক্টর সুচন্দা আপা, শ্রেষ্ঠ চিত্রনাট্য, মানে সবগুলো ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 2005-এ। হুম। অসাধারণ একটা ছবি আপা। অসাধারণ অসাধারণ অসাধারণ। এই আমি গানটা এই মুহূর্তে আপনার কণ্ঠে শুনবো। এবং আপা বলে রাখি যে এই গানটা আ রেডিওতে মানে বেতারে এত বেশি অনুরোধ আসে আ আর প্রত্যেকটা প্রাইভেট চ্যানেলে আমি দেখেছি আ এই গানটা মানে ওরা বাজাবেই। মানে এত অনুরোধ থাকে মানে সবার ব্যক্তিগতভাবে পছন্দ। আমি এই তো গানটা আমরা যতবার আমরা গাই ততবার হ্যাঁ, আমি আমার বুলবুল ভাইয়ের জন্য দোয়া করি। ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে সুযোগ দিয়েছেন, এই গানটি গাইবার যোগ্য মনে করেছেন। আচ্ছা। বুলবুল ভাইকে আমরা এত তাড়াতাড়ি হারাবো এটা কখনোই ভাবিনি। আর আলী ভাই তো আজকে চলে গেলেন, আমার কাছে মনে হচ্ছে কি আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি দিনে দিনে। হুম। তো বুলবুল ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সুবিরদার জন্য অনেক অনেক ভালোবাসা, গাইছি। আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি কেন এত ভয়ে ভয়ে করো, আসো না আমার কাছে। তুমি তো
জানো না কত কথাই অন্তরে জমায় আছে, অন্তরে জমায় আছে। 7-5 ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে। নিন্দুকেরে কলঙ্ক আর পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে। আমি তোমার জন্যে শুয়ে যাব শত নিন্দারি দংশন, নিন্দারি দংশন। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি রব 1000 বছর ধরে, 1000 বছর ধরে। দুটি হৃদয়ে বয়ে যাবে নদী, কত না উজান ভাটি। আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরখাঁটি, এই প্রেম চিরখাঁটি। আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে বরিশান, দু চোখে বরিশান। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? বাহ! আপুর মনটা একদম ভরে গেল। এত চমৎকার গান গাইলেন আপনি। এত মানে চমৎকার, এত দরদ দিয়ে অনেক গান। ধন্যবাদ। আপনার না আপনার একটা বৈশিষ্ট্য আছে। অনেক শিল্পীরা গান করে কিন্তু আ অনেক সময় না যে অন্তর থেকে দরদ দিয়ে গাচ্ছে সেটা ফুটে আসে না। কিন্তু আপনি যখন গান করেন একদম বোঝাই যায় যে আপনি একদম ভেতর থেকে গানটা করেন। যে কারণে না আপনার প্রত্যেকটা গান মন ছুঁয়ে যায়। হুম? আসলে অনেক ভীষণ ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ। এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, আসলে আপা আমাদের চাওয়াই থাকে আমাদের গান দিয়ে যেন দর্শক একটু ছুঁতে পারি। তো আচ্ছা। সেটা যদি করা যায় তাহলে তো আমার মনে হয় এটা একটা স্বর্গের অনুভূতি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপা আপনার প্রিয় শিল্পী কে, কে? থাকে না আমার প্রত্যেকের প্রিয় শিল্পী শিল্পীর তালিকা অনেক বড় এবং সেটা আচ্ছা, সেই অনেক আগের শিল্পীরা তো রয়েছেনই তালিকায়। সেটা তো আমার আচ্ছা। জন্মের পর থেকেই শুনছি ভালো লাগার, হুম, হুম। শ্রদ্ধার। এবং যারা আমাদের বাংলাদেশের ওনাদের মধ্যে অনেকেই আমার প্রিয় শিল্পী এবং সেই সঙ্গে যারা এই যে আজকের দিন পর্যন্ত যারা নতুন শিল্পী, এদের মধ্যেও আমার অনেক প্রিয় শিল্পী রয়েছে। অনেক গান শুনলে আমার মনে হয় কি বাহ! এই জায়গাটা তো খুব সুন্দর। এত সুন্দর করে কি করে গাইলো বা এত সুন্দর করে এই কথাটা কি করে বলল। আমি সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা আবার চেষ্টা করি। আমার মনে হয় যেন যেকোনো একটা সুন্দর গান সেটা আজকের মানে একদম নতুন শিল্পীও যদি হয়, তার কাছ থেকেও অনেক কিছু শেখার রয়েছে। ভালো লাগার জিনিস তার মধ্যেও থাকে। হুম, আমার হুম। ভালো লাগে। আমি আসলে সবার গানই খুব পছন্দ করি। অনেক নতুন আচ্ছা। শিল্পীর গানও আমার পছন্দ হয়। খুব আচ্ছা, ভালো লাগে। তারপরেও যদি আপুর নাম শুনতাম দেশে বিদেশে আমাদের আপনার পছন্দের দেশে বিদেশে তালিকাটায় তবে হ্যাঁ, আমাদের দেশের তো কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন অবশ্যই আমার প্রিয় শিল্পীর তালিকায় রয়েছে। আমাদের আচ্ছা, ফেরদৌসী আপা, আমাদের সামিনা আপা, হ্যাঁ, তারপরে হ্যাঁ। রুনা আপা, রুনা লায়লা উনি আমার ছোটবেলার সবথেকে প্রিয় শিল্পী। হুম, হুম। উনার সব গান আমার এত প্রিয়, আমার আব্বার খুব প্রিয় ছিল। তো যে কারণে আমার বাবার আমি খুব প্রিয় এবং আমি
আমার বাবা আমার ভীষণ প্রিয়। তা আব্বার ভালো লাগার মানুষগুলো আমার ভালো লাগতো ছোটবেলা থেকে। ভালো হয়তো লাগতো। বাবাকে বেশি ভালোবাসতাম। বাবার এত প্রশংসা শুনতে, শুনতে সেই জিনিসটা আমার ভিতরেও ছিল। এরকম কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন যাদেরকে আমি না বুঝেই অনেক ভালোবাসি, অনেক উম তো যার জন্যে আমার কাছে মনে হয় কি যে কিছু, কিছু ভালো লাগাই রয়েছে যেগুলো সংক্রামিত হয়। আমি থেকে আমার বাচ্চা, আমার বাবার থেকে আমাকে, এভাবে বংশানুক্রমিকভাবে কিছু ভালো লাগা রয়েছে। আচ্ছা। যেমন আমি শেখ মুজিবকে ভালোবাসি জন্মের পর থেকে। শেখ হাসিনাকে ভালোবাসি বুদ্ধি হওয়ার পর থেকে। কারণ কি আমি এত শুনি, এত ভালোবাসার কথা আমি শুনি। সবসময় আমার কাছে মনে হয় যেন ওনাদের কোনো খারাপ থাকতেই পারে না। রুনা লায়লা তেমন একজন মানুষ। উনার সবকিছুই ভালো আমার কাছে। একটা সময় হয়তো অনেকে অনেক কিছু সমালোচনা করে। তখনও আমার বাসায় আমার আব্বা বলত, "না, এটা রুনা এটাই করবে। রুনা লায়লাকে এটা মানায়।" মানে তার কোনো দোষ না। তার সবকিছুই ভালো। তো এরকম একজন ব্যক্তিত্ব আমার খুব প্রিয়। এবং আমাদের উম রুনা আপা, সাবেন ইয়াসমিন ওনাদের সঙ্গে, সঙ্গে আমার তো ওপার বাংলা শিল্পীদের অনেক ভালো লাগে। যেমন উম লতা মঙ্গেশকর, আমাদের আশা ভোসলে ওনারা তো সর্বজনপ্রিয়। কিন্তু তা হুম, বাদে যদি বলি সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত আমার খুব আচ্ছা। প্রিয়। আবার প্রতিভা বন্দ্যোপাধ্যায় খুব প্রিয়। হুম, হুম, তারপরে আহ ইদানিং করে আমার উম শ্রেয়া ঘোষাল ভালো লাগে। সুনিধি চৌহান খুব ভালো লাগে। মনে হয় যেন ভীষণ আম একটা এনার্জেটিক ব্যাপার সুনিধি চৌহানের মধ্যে রয়েছে এবং পাণ্ডিত্য রয়েছে। অন স্টেজ অনেক কিছু করে ফেলার ক্ষমতা রয়েছে তার। খুব ভালো লাগে। হুম। এবং সেই সঙ্গে অনেক পুরুষ শিল্পীও আমার পছন্দ। আমার পছন্দের তালিকা একটু দীর্ঘ। আচ্ছা, অনেকে আমার খুব পছন্দ। আচ্ছা। আপনি কিন্তু আমাদের দেশীয় গান ছাড়া আ অন্য ভাষায়ও গান করেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ আ করি। মঞ্চে দেখেছি আপনাকে গান করতে হুম, সেরকম। হুম আম তো করি। মানে খুব জানতে ইচ্ছে করে যখন আপনি মঞ্চে গান করেন, হুম, অনেক হুম, দর্শক হাজার, হাজার দর্শক তখন আপনার গান শোনার জন্য বসে থাকে কিংবা শুনছে। হুম, মানে হুম। একটা তাৎক্ষণিক একটা মানে অনুভূতি মানে নিজের মধ্যে আসে। এত মানুষ তখন কি আসলে ভয় লাগাটা বেশি কাজ করে নাকি না, ভালো লাগাটা বেশি কাজ করে? না আমার যেটা হয় আমি কিন্তু আ প্রত্যেক প্রোগ্রামের জন্য একটা মাইন্ড সেট করে যাই। যে আমি এই কয়টা গান নিয়ে বসবো বা এই কটার মধ্যেই থাকবো। কিন্তু যেটা হয় অন স্টেজ গিয়ে দেখা যায় কি আমি যা গানের রিকোয়েস্ট পাই আমি সেগুলোই গাইবার চেষ্টা করি। যদি আমার জানা থাকে। যেটা অনেকেই করেন না বা সাহস করেন না। আমি এটা কেন করি? আমার কাছে মনে হয় যেন এই দর্শক তো শুধুমাত্র আমার জন্যই আজকে এখানে বসে আছে। তো ওনাকে সম্মান দেখানোটা আমার কাজ। এবং আমি যতখানি পারি ততখানি দিয়ে চেষ্টা করি। আ তো যার জন্যে আমি আম কোন রিকোয়েস্ট না ফেলার চেষ্টা করি। সবগুলোকে আমি অ্যাটেন্ড করতে চাই। এবং সেইজন্য দেখা যায় বাড়ি থেকে যেগুলো আমি ঠিক করে আসি বেশিরভাগ সময় সেগুলো আমি গাইতে পারি না। এরকম হয়। আর যখন দেখি কোন দর্শকের পছন্দ মতন কোন গান গাইতে পারলাম, সেই যে খুশি, সেই ভালো লাগার ব্যাপারটা যেন আমাকে ছুঁয়ে যায় এবং সেই জিনিসটা আমি পেতে চাই। আমার কাছে মনে হয় সামনাসামনি দর্শক বসলে আমি এই জিনিসটা ভীষণভাবে এনজয় করি। এজন্যে হুম, মানে ওই ব্যাপারটা একটু আলাদা। এই যে এখন আমরা তো একটু দূরে আছি। তারপরেও আমি চেহারা দেখতে পাচ্ছি বলে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, ভালো লাগার মাত্রাটা কতখানি থাকে সেটা বোঝা যায়। তো এই জিনিসটা কিন্তু খুব স্যাটিসফাইং একটা ব্যাপার। একটা হুম। শান্তি দেয়। মনে হয় যেন এই এর থেকে বড় পুরস্কার আর কিছুই নাই। খুব ভালো লাগে আমার এই একজন জিনিসটা। একজন শিল্পীর জন্য শ্রোতাদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা এটা সবচেয়ে বড় ব্যাপার, তাই না? বড় ব্যাপার সবচেয়ে বড় সেটাই। ব্যাপার। হ্যাঁ, আবার আপনার একটা গান শুনতে চাই। গল্প আবার করব একটা গান কোন শুনে আপনার কথা হবে না। শুধু গান হবে আর গান হবে। না আপনাকে পেয়ে আচ্ছা, আসলে মনে হচ্ছে যেন সারাদিনই গান শুনি এরকম মনে হয়। আ একজন দর্শক অনুরোধ করেছিল, "তুমি না হয় রোহিতের কাছে" এই গানটি তো আপনি গেয়ে শুনিয়ে দিয়েছেন। গেয়েই ফেলেছি। একজন গেয়ে ফেলেছেন সে আপনার খুব ভক্ত একজন। আ হ্যাঁ। তো আজকে আপনি আসবেন শুনে সে আগে থেকেই রিকোয়েস্ট করে রেখেছে। তো আচ্ছা এই আমি গানটা কিন্তু না জেনেই শুনিয়েছি ওনাকে। শুনে হ্যাঁ, ঠিক তাই। তো যাই হোক, আচ্ছা, এখন আরেকটা গান শুনবো আ আপনার আচ্ছা। কণ্ঠে। হুম,
আলী ভাই। হুম। আচ্ছা, এবারেও আমি ভালোবাসি বলিব না আলী ভাই, বুঝলেন না? হুম, আচ্ছা, আমি তো গান গাইতে গেলে আরেকটা জিনিস হয়। যেহেতু আচ্ছা, আমার হাসব্যান্ডও গান করে এবং সবসময় সে আমার সার্বক্ষণিক সাথী এবং আচ্ছা, আহ, মানে আমার ভালোটা মনে হয় আমার থেকেও ও বেশি চায়। যার জন্য সবসময় তার একটা কাজ করে এবং গান গাইতে গেলে যেটা হয় ওরও কিন্তু আমি কন্টিনিউয়াসলি একটা পাই, এখন এইটা না ওইটা গান করো বা সেটা দর্শকদের সঙ্গে সঙ্গে ওর চাওয়াটারও আমার একটু দাম দিতে হয়। তো আচ্ছা, আচ্ছা, আহ, তো ভালোবাসি বলিব না আর সে গানটা গাই, একটা গান হ্যাঁ, ভেবেছিলাম গাইবো নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ, পাশে থেকে বলছে না ওইটা গাও, ভালোবাসি বলিব আচ্ছা, না, আচ্ছা, এটা শ্রদ্ধেয় হ্যাঁ, রুনা হ্যাঁ, লায়লা উনি গেয়েছেন। আচ্ছা, আচ্ছা। ও না, এটা সাবিনা ইয়াসমিনের গান। ভালো না, ভালোবাসি ভালোবাসি বলিব না বলিব না এটা আর, কথাই বলেছিলাম একদিন। কথাই ছায়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। সাবিনা ইয়াসমিনের গান। আর এটা কসাই ছায়াছবির গান এটা। বাহ, আপনার তো সব মনে আছে দেখতে পাচ্ছি। হুম, ভালোবাসি বলিব না আর, ভালোবাসি বলিব না আর, বলেছিলাম একদিন, কেঁদেছি অনেক দিন, এ জ্বালার শেষ নাই জীবনে আমার, ভালোবাসি বলিব না আর। হৃদয় এখন যেন কাগজের ফুল, ভালোবাসার নামে শুধু করে যাই ভুল, হৃদয় এখন যেন কাগজের ফুল, ভালোবাসার নামে শুধু করে যাই ভুল, নিজেকে পুড়েছি নিজে আধারের ধূপ সেজে, আসেনি মরণ তবু খোলেনি দুয়ার, ভালোবাসি বলিব না আর। জীবন এমন হবে যদি জানতাম, প্রেমের সমাধি গড়ে হারিয়ে যেতাম, জীবন এমন হবে যদি জানতাম, প্রেমের সমাধি গড়ে হারিয়ে যেতাম, কি জানি কি ভুল করে সারাটা জীবন ধরে এই পোড়া চোখের জল কাঁদে বারবার, ভালোবাসি বলিব না আর, বলেছিলাম একদিন, কেঁদেছি অনেক দিন, এ জ্বালার শেষ নাই জীবনে আমার, ভালোবাসি বলিব না আর। বাহ! কি
কি অপূর্ব গাইলেন! মানে এই গানটা তো মানে অসম্ভব চমৎকার একটা গান। আপা এটা কি মানে আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাইয়ের গান? আমজাদ ভাইয়ের লেখা, আলাউদ্দিন আলী ভাইয়ের সুর করা। হ্যাঁ, ভীষণ খুব সুন্দর। ভালো লাগলো। এত সুন্দর, এত মায়াময় গান। আর আপনি গাইলেন এত চমৎকার করে। আসলে অনেক মানে ধন্যবাদ। চলে যাচ্ছি আলাউদ্দিন আলী সাহেবের কাছে যে এত সুন্দর গান করেছেন তিনি। আবার একটু তারপর যেটা বলছিলাম আহ, হুম, একটু আগে গান গাওয়ার আগে আপনি বলছিলেন যে আপনার গানের সঙ্গী আপনার হাজবেন্ড সব সময় আপনার পাশে থাকে। হুম, এটা কিন্তু একটা শিল্পীর জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ শিল্পীরা যদি পরিবারের পক্ষ থেকে যদি কোনো সাপোর্ট না পায় তাহলে কিন্তু আহ, তার গান গাওয়া আসলে বেশি দূর মানে এগোতে পারে না। কিন্তু আপনি সেদিক থেকে মনে হয় যেন অনেক মানে ভাগ্যবান একজন মানুষ যে আপনার হাজবেন্ডের পুরোপুরি সহায়তা পেয়েছেন। এবং আজকে আমি যখন ওনার সাথে কথা বলছিলাম ভীষণ একজন ভালো মানুষ, মানে এত কেয়ারিং আপনার গানের ব্যাপারে। আমি সেটা আজকে আমি ওনার সাথে পরিচিত হয়েছি এবং আজকে বুঝতে পেরেছি যে এত চমৎকার মানুষ একজন। আহ, তিনি আপনার গানের মানে আদ্য পান্থ সবকিছু বুঝতে পারেন এবং কেয়ার করেন, সবচেয়ে বড় বড় কথা। মানে আর অসম্ভব ভালো, মানে সেটা উনি নিজেও একজন গায়ক, কণ্ঠশিল্পী। তো খুব জানতে এবং ইচ্ছে আমি করে। কিন্তু ওর কাছেই শিখি। আমি তাই? কিন্তু ওর ছাত্রী। হ্যাঁ। আচ্ছা, আর আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি সবসময় গুরুর সঙ্গে থাকি। তো এটা তো আমার একটা আচ্ছা, বাড়তি পাওনা সবসময়। এবং আচ্ছা, গান এরকমই একটা বড় ব্যাপার। আম, আমার কাছে মনে হয় অনেক কঠিন একটা বিষয় গান গাওয়াটা। এবং গান শুনতে গেলেও কিন্তু একটা যোগ্যতার দরকার হয়, একটু ন্যূনতম শিক্ষার দরকার আছে। যদি আমি ভালো শ্রোতা হতে চাই, তাহলে কান তৈরি করতে গেলেও কিন্তু ভালো ভালো গান শুনতে হয়। এবং গানের অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, সেগুলো পার করেই কিন্তু একজন সাধারণ দর্শক ভালো একজন শ্রোতা হয়ে ওঠে। তো হুম, ভালো গান গাইতে গেলে ব্যাপারটা কিন্তু আরো কঠিন। এবং পরিবার থেকে যদি সহযোগিতা না পাওয়া যায়, আমি হুম, যদি শুধুমাত্র চাকরি করি, তো আমি সকালবেলা হয়তো আমার সংসারে কাজ করে বেরিয়ে গেলাম, তারপর একটা নির্দিষ্ট সময় ফিরলাম, আমি একটা রুটিন সেট করে নিলাম, সেই মোতাবেক আমার জীবনটা এগিয়ে গেল। কিন্তু যখন কেউ এই সঙ্গীত জগৎ বা মিডিয়ার যে কোনো সেক্টরে সে কাজ করতে চায়, আমার কাছে মনে হয় যেন পরিবার বলতে, যদি হাজবেন্ড, একটা মেয়ের জন্য তো আরো বিশাল ব্যাপার। তো হাজবেন্ড যদি সেইভাবে তাকে সহযোগিতা না করে, তাহলে তো হুম, আমার কাছে মনে হয় অসম্ভব। অনেকেই এই কারণে হয়তো সংসার করতে পারে না, অনেকেরই হুম, কিন্তু সংসার টেকে না, ভেঙে যায়। আবার আরেকটা জিনিস হয়, দুজন যখন একই প্রফেশনে হুম, থাকে তখন একটা জেলাসি কাজ করে, এটা অনেকেরই করে। কিন্তু আমাদের হুম, মধ্যে কিন্তু কখনো সেটা হয়নি। এবং আমরা সবসময় চাই ও আরো ভালো কি করে করে, কিংবা আমি কি করে ভালো করব। এবং এরকমও কথা আছে, আমার পিছনে সময় দিতে দিতে না কেউ সময় থাকে না নিজের জন্য, এরকম অনেকে বলে। আজকেও আমি শুনছিলাম। হ্যাঁ, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, ও সব সময় ভীষণ কেয়ারিং একজন মানুষ তো বটেই, কিন্তু গানের জন্য, মানে গানটা, যখনই ও গান শোনে একটা ব্যাপারও হয় যে, আমরা তো সবাই একসঙ্গে, আমার একটা বাচ্চা, তো গান হুম, যখনই শুনি, দেখা যায় কোন জায়গাটা কঠিন করতে অসুবিধা, বা কোন জায়গাটা, একটা গানের একেবারে বিউটি একটা জায়গা থাকে না, যে এই জায়গাটা হয়তো ভীষণ কঠিন, বা এই জায়গাটা একটা গানের সব থেকে সুন্দর একটা জায়গা, ওই হুম, জিনিসগুলো আমরা সবসময় ডিসকাস করি। বা আমার বর সবসময় ওই জিনিসটা বলে, বলো তো এই জায়গাটা দেখি, গাও তো দেখি, এটা পারো কিনা। তো একবার দুইবার তিনবার হয়তো পারলাম না, তখন ও হয়তো আমাকে বলে যে এইভাবে না, তুমি ওইভাবে চেষ্টা করো, তাহলে হয়তো তুমি পারবে। তো সেইভাবে আবার চেষ্টা করি। জীবন একটা গান তারপরে দেখা যায় শেষ পর্যন্ত রেকর্ড করে আমরা আবার শুনি যে ব্যাপারটা হলো কিনা, জায়গাটা ঠিক মতন করতে পারলাম কিনা, কেন পারলাম না, কেন পারছি না। এই জিনিসগুলাই মনে হয় চর্চা। এবং এই সহযোগিতাটা যদি একজন মানুষ না পায়, তার এগোনো সত্যি কঠিন। আর আমি বলবো, এই আমি কিন্তু ৮-১০ জন মানুষের থেকে একটু আলাদা। আমার পক্ষে গান গাওয়া কখনোই সম্ভব হতোই না, কারণ এই প্রফেশনটা অনেক কঠিন। বাইরের জগতে চলা কিন্তু বেশ অন্য একটা গুণ থাকতে হয়। আম,
আমার মনে হয় আমি সেটা কখনোই সেই গুণের অধিকারী ছিলাম না, এবং আমি অনেক কিছুই পারি না। তো যার জন্য ও আছে বলেই আমি গান গাইতে পারি না, আমি কখনোই গান গাইতে পারতাম না প্রফেশনালি। হয়তো গানটা শুনেই যেতাম সারা জীবন আর ভাবতাম এই লাইনটা আমি গাইতে পারি, এইটুকুই হয়তো আমার দৌড় হতো। কিন্তু প্রফেশনালি আমি গান শুধুমাত্র ওর কারণেই গাইতে পারি, আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনার আপনার রাজকুমারকে আমাদের একটা বড় ধন্যবাদ দিতে হয় যে উনার আচ্ছা, আমি পৌঁছে দিব। যে অনেক আজকে ধন্যবাদ। আপনাকে আমরা আমাদের অনুপমা মূর্তি আপাকে গানের জগতে পাচ্ছি, নিয়মিতভাবে পাচ্ছি। আপা খুব জানতে ইচ্ছে করছে আহ, গানের এই যে পথ চলা, আহ, এই পথ চলাটা কবে থেকে শুরু হয়েছিল এবং এটা কি ভালোবেসে আপনারা একসাথে হয়েছেন আগে থেকে, যেহেতু আপনি হ্যাঁ, ছাত্রী ছিলেন? এই যে আমি আমি গান, না আমি আগে ওর ছাত্রী ছিলাম না, বিয়ের পরে ছাত্রী হয়েছি। ও তাই? আচ্ছা, মানে হ্যাঁ, গান গাইতে গাইতে আ- কি পরিচয় হয়েছিল? গানের শিক্ষা কি আমরা, হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা আচ্ছা, একই ইনস্টিটিউটে শিখতাম, এবং সেখানে একটা প্রোগ্রাম, বাৎসরিক একটা প্রোগ্রাম, সেখানে আমাদের দুজনকে সিলেক্ট করা হয়েছিল একসঙ্গে ডুয়েট গাইবার জন্য। হ্যাঁ, আচ্ছা, এবং ও আমার সিনিয়র, তো সেই হিসাবে আমি চিনতাম। এবং সে তখন খুব হেল্পফুল ছিল, সবাইকেই হেল্প করতো, কে কোথায় কার সঙ্গে তানপুরা করবে, কাকে একটু তান শেখাবে, এই বিভিন্ন কিছুতেই খুব সাহায্য করতো। তো সেই হিসাবে আমি ওকে চিনতাম, এবং একটা প্রোগ্রামে আমরা ডুয়েট গিয়েছিলাম, আহ, একটা নজরুল গীতি ডুয়েট করেছিলাম আমরা। তো সেই আচ্ছা। তখন থেকেই চেনা, এবং তারপরে আমরা একই গুরুর শিষ্য ছিলাম দুইজন। তো এভাবেই আগায়, এবং একটা পর্যায়ে আমরা বুঝি যে হ্যাঁ আমরা দুজনেই ভালোবাসি। তো সেভাবেই শুরুটা হয়েছিল, এবং গান দিয়েই শুরু, গান দিয়েই আছি, শেষটাও যেন গান দিয়েই হয়, আচ্ছা, সেটাই চাওয়া। চমৎকার! উনার আসলে অনেক উদার একটা মন। রাজকুমার এবং শুধু এখন উনার আমি গান গাইছি, ও কিন্তু আমার সঙ্গে হারমোনিয়াম বাজাচ্ছে, আমি জানি না সেই শব্দটা পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, সেটা কেন, ও ও চাচ্ছে যে না আরেকটু ভালো, আমি হয়তো গানটা কমফোর্টেবলি গাইতে পারবো না, আরেকটু কি করে ভালো হয়। এবং আমি কখনোই বাজিয়ে গান গাইতে কমফোর্ট ফিল করি না, তো সবসময় ও আমার সঙ্গেই কষ্ট করে আর কি। মানে এটা এটা আমি মানে আজকেই ফিল করলাম যে আসলে উনি কতটুকু সহযোগী, কতটুকু মানে আপনাকে কেয়ার করে। এই যে আপনি এখন দর্শকদের একটু জানাচ্ছি যে দর্শক আপনারা এই মুহূর্তে আমাদের প্রিয় শিল্পী অনুপম মূর্তিকে দেখতে পাচ্ছেন, আপাকে গান গাইছে, কিন্তু ওনার পেছনে যন্ত্রসঙ্গীতে হারমোনিয়াম না না হ্যাঁ, কিবোর্ড, হারমোনিয়াম বাজাচ্ছে, হারমোনিয়াম হ্যাঁ, বাজাচ্ছে। বাজাচ্ছেন আমাদের অনুপম মুক্তির হাজবেন্ড, আমাদের রাজকুমার ভাই। হ্যাঁ, এটা ওর নিক নেম, আমার শ্বশুরের দেয়া নাম। রাজকুমার হ্যাঁ, কি উনার সত্যি নাম? হ্যাঁ, হ্যাঁ রাজকুমার ওর মানে নিক নেম। আমার শ্বশুর যখন ও হয়েছিল, মানে ওরা তিন ভাই বোনের মধ্যে ও সবার বড়, তো হওয়ার পরেই যখন আমার শ্বশুর ওর মুখ দেখেছিলেন, তখন নাম রেখেছিলেন যে আমার রাজকুমার। খুব ফর্সা, খুব আহ গুলুগালু ছিল আর আচ্ছা, কি। আচ্ছা। না হুম, আমি না আজকে আমি ভাবলাম কি ফেসবুকে অনেকে হয়তো একটা অনেক, প্রিয় হ্যাঁ ফেক নাম দেয়। করে। আমি হ্যাঁ না হ্যাঁ, সেটা ভেবেছি। তো না না, ভাবলাম হয়তোবা উনি হুম, কাব্যিক মানুষ, হয়তো একটা কাব্যিক একটা কিছু একটা নাম দিয়েছে। কিন্তু এটা যে অরিজিনাল উনার নিক নেম, এটা আসলে পড়ে জানলাম। খুব একদম ভালো বিশুদ্ধ লাগলো। নাম, এটা ওর বিশুদ্ধ নাম। এবং আমার শ্বশুরবাড়ির হ্যাঁ, পাড়াতে সবাই ওকে এই নামেই চেনে, আসল নামটা বললে কিন্তু খুব একটা একটু কষ্ট করে চিনতে হয় আর কি। আচ্ছা। আম আপনার আমাদের ভাইকে, রাজকুমার ভাইকে, আপনার রাজকুমার আ দর্শক এবং আমার পক্ষ থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আজকে অনেক গান ধন্যবাদ। আর হ্যাঁ, উনি যে আমাদেরকে সহযোগিতা করছে তার জন্য মানে অন্তর থেকে ধন্যবাদ। আপু, আ অনেক ধন্যবাদ। আপনার রাজকুমারকে যদি বলি যে আপনার রাজকুমারকে একটা কোন গানটা আপনি উপহার দিতে চান? সেই গানটা এই মুহূর্তে আপনি আমার শোনাবেন। সব গান ওর জন্যই। আমার সব গানই ওর জন্যে। হুম, আচ্ছা, আপনি কিন্তু একটা গাইছি। গান আপনি সিলেক্ট করেন যে এইটা আমার রাজকুমারের জন্য। আচ্ছা, ঠিক আছে। কাগজের নৌকা। আচ্ছা, ওর খুব ভালো লাগার একটা গান আছে, এবং এর আগেও আমি একটা লাইভে বসেছিলাম, আমাকে পাশে থেকে খালি বলছে ওই গানটা, ওই গানটা। আজকেও সে কিন্তু আমাকে ওই গানটা বারবার বলছে। আমি অনেকদিন গানটা গাই না বলে সাহস করি না। তো যেহেতু ওর জন্যই গাইতে বলা, যতখানি মনে থাকে ততখানি গাচ্ছি। ঠিক আছে?
এটা হুম। সন্ধ্যা মুখোপাধ্যায়ের নিজের সুর করা একটা গান। আচ্ছা, সন্ধ্যা আচ্ছা। মুখোপাধ্যায়ের গাওয়া, এবং এই গানটির কথা লিখেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাসব্যান্ড শ্যামল গুপ্ত। ও ঠিক বাহ! আছে? বাহ! হ্যাঁ, ঠিক আছে। একদম, একদম, একদম। হ্যাঁ, গাইছি। ঠিক, ঠিক। এ থেকে শুরু। কাগজের নৌকা। কাগজের এই নৌকো আমার যদি ময়ূর পঙ্খী হয়ে যেত, জল্পনা কল্পনা গল্পনা হয়ে সত্যি কথাই হয়ে যেত। আমি যদি তোমাকে সঙ্গী পেতাম, দুঃখ সুখের দোলায় দুলে দুলে সাত সমুদ্রে হারিয়ে যেতাম। দুঃখ সুখের দোলায় দুলে দুলে সাত সমুদ্রে হারিয়ে যেতাম। কাগজের এই নৌকো আমার যদি ময়ূর পঙ্খী হয়ে যেত, জল্পনা কল্পনা গল্পনা হয়ে সত্যি কথাই হয়ে যেত। আমি যদি তোমাকে সঙ্গী পেতাম, দুঃখ সুখের দোলায় দুলে দুলে সাত সমুদ্রে হারিয়ে যেতাম। দুঃখ সুখের দোলায় দুলে দুলে সাত সমুদ্রে হারিয়ে যেতাম। চমৎকার! মানে একটার পর একটা আমরা গান শুনছি আসলে এমন কণ্ঠ, এমন গান যদি শুনি আসলে মনে হয় যেন কোনো সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরও পাবো না। এত সুন্দর দুজনেই তো আপনারা মানে গান নিয়ে আসলে সারাদিন সুরের সাধনা করেন, তাই না? আপনার একটা মেয়ে বলেছেন, মেয়ে, একজন মেয়ে। তো মেয়েকে কি গান শেখাচ্ছেন? আমার মেয়ে ভীষণ গান পছন্দ করে, এবং স্বভাব জন্মগতভাবেই তার একটা গুণ রয়েছে। যে গানই শোনে ওই গানটা ভালো লাগা মাত্রই তার ভেতরে যেন ধারণ করতে পারে। এরকম একটা ব্যাপার আছে। কিন্তু নিজে নিজেই গায়। এখন পর্যন্ত আমি ওইভাবে সিস্টেমেটিক শেখাচ্ছি না। বসে, আমাদের ৩ জনই আমাদের একসঙ্গে বসা হয়। কিন্তু আ আমার মনে হয় এইটুক যথেষ্ট নয়। ভালোভাবে যদি আমি বলি যে আমি গান শিখি, সেটার জন্য যে চর্চাটা দরকার সেটা আরেকটু বাড়ানোর দরকার আরকি। সেজন্য আমি এখনো বলতে চাই না। আর জোরও করতে পারি না। আমার মনে হয় যেন ভালোবেসে যতটুকু করে ততটুকুই থাক। তারপর ধীরে, ধীরে ও বুঝবে যে আরেকটু বেশি করতে হবে। হুম, সেইভাবেই চলছে। কিন্তু গানের মধ্যেই থাকে সে। আচ্ছা। এই যে আপনারা দুজনেই সুরের সাধনা করছেন, তো এই সুর নিয়ে, গান নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে সামনে যে আমরা এইটা করতে চাই? এরকম হ্যাঁ, কোনো স্বপ্ন আছে? আমার আমার খুব শখ যে আম আমাদের দুজনেরই যে এরকম অনেক ভালো, ভালো ছেলেমেয়েরা রয়েছে যারা মিসগাইডেড হয়। আ গলায় অনেক সুর, এখনো গাইতে পারে। কিন্তু হয়তো তারা মনে করে যে আমরা অনেক কিছু জানি, অনেক শিক্ষিত। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি অনেকদিন হলো যেহেতু গানের মধ্যে আছি, এখন আমার এই সময় এসে এটা আমার উপলব্ধি। ১ম আমারও মনে হতো, আরে এই গানটা তো আমি পারি। একদম পারফেক্ট। গেয়ে ফেললাম। কিন্তু হুম, এত বছর পরে এসে আমার মনে হয় যেন আমার গাওয়া গানটার মধ্যে আমি হাজার ভুল পাই। এবং যখন আমি অরিজিনাল গানটা শুনি তখন আমার মনে হয় যেন, আল্লাহ এই জায়গাটা এরকম ছিল, আমি তো কখনো খেয়াল করিনি। এখন পর্যন্ত আমি সেই রকম জায়গা খুঁজে পাই। তো তার মানে কি? আমার কানটা এতদিনে এসে ওই পারফেকশন এ পৌঁছতে পেরেছে, এবং এখন আমি যেই ভুলটা ধরতে পারি সেটা আমি ২০ বছর আগে ধরতে পারতাম না। তো এরকমই যারা এখন শুরু করছে, আমি চাই ২০ বছরের এই যে আমার জার্নিটা, সেটা যেন আমি ওদের জার্নিটা যাতে সংক্ষিপ্ত হয়। এবং আমরা তো আর ওভাবে কারো কাছে আমাদের তো ভয়েস ট্রেনার নাই বাংলাদেশে, বা আমরা বুঝি না কিভাবে ভয়েস থ্রো করতে হয়।
হুম, বা কিভাবে আধুনিক গান করতে গেলে চর্চা করতে হবে। দেখা যায় কি একজন ভুল চর্চা করতে করে, করে তার গলাটাই হয়তো নষ্ট হয়ে গেল। আবার এমনও রয়েছে যারা অনেক কিছু বোঝে না কিন্তু শুনলে খুব আফসোস লাগে যে এত সুন্দর কণ্ঠ, এই জায়গাটা যদি একটু ঠিক করে নিত, এরকম। তো আমাদের দুজনের একটা শখ যে আমরা গানে যারা আম মোটামুটি শিক্ষিত এরকম ছাত্রছাত্রীদেরকে আমরা শিখাতে চাই। একেবারে নবীনদের নিয়ে আমাদের আমরা চাই না। ওইটা আমার কাছে মনে হয় কি ওইটা আরেকটু বেশি কষ্টসাধ্য। ভালো গান শুনতে গেলে যেমন কান তৈরি থাকতে হয়, সেরকম একটা ভালো শিল্পী হতে গেলেও এটা একটা জার্নি রয়েছে। মাঝামাঝি যারা রয়েছে আমরা তাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন যে অনেক ভালো শিল্পী আমাদের বাংলাদেশে হবে এবং সবাই অনেক ভালো গাইবে এবং আমাদের ভালো শিল্পী হতে গেলে কিছু মানবিক গুণাবলীও দরকার। যেমন আম এখন হয় কি আমরা পরচর্চা, পরনিন্দা এই জিনিসগুলোতে কিন্তু অনেকটাই সময় ব্যয় করি এবং সেটার দরকার আছে। সমালোচনা সবসময় একটা ভালো কাজের জন্য অনেক সহায়ক। কিন্তু সেই সমালোচনাটা এমনভাবেই করব যাতে তার উপকারে আসে। এমনটা নয় যে সমালোচনার জন্যই সমালোচনা করলাম, সেটা যেন নয়। এই অনেক শিক্ষারও ব্যাপার থাকে। যে জিনিসগুলো আমার মনে হয় কি এরকম একটা স্কুল থাকবে যেখানে আমরা সবাই সবার বন্ধুর মতন থাকবো। কেউ কারোর টিচার বা ওই ধরনের কিছু না। আমরা কিন্তু আমাদের একটা বিনিময় কার্যক্রম চলবে। যেখানে আমি আমি যতটুকু জানি বা আমার বর যতটুকু জানে ততটুকুই আমরা তাদেরকে শিখাবো। যাতে ওদের জার্নিটা অনেক স্মুথলি ওরা যেতে পারে। হুম, এরকম একটা স্বপ্ন আমার রয়েছে। এটা একটা। আরেকটা হলো আমরা দুজনে মিলে অনেকগুলো ডুয়েট গান গাইতে চাই। যেটার সুর আম বেশিরভাগই চাই যে আমরা নিজেরাই যেন করতে পারি। আমার বর লেখে আচ্ছা। মানে ভালোই লেখে, লেখার হাত ভালো। একসময় কবিতা লিখতো। এখন আর লেখে না তেমন ভাবে, হয়তো অত্যাচারিত আমাকে দ্বারা। আমার জন্যই হয়তো সময় পাচ্ছে না, এরকম হয়। কিন্তু আচ্ছা। আমি চাই যে এরকম অনেকগুলো গান থাকবে যেটা শুধুই আমাদের। গানের কথা, সুর এবং গাওয়া সেটা যেন আমাদেরই হয়। এরকম একটা স্বপ্ন আমার আছে। জানি না কতটা পারবো, কিন্তু একটা স্বপ্ন তো থাকেই মানুষের। এরকম। আপা এমনি কোনো মঞ্চে দুজনে একসাথে ওই যে যেটা হ্যাঁ, বলেছেন অনেক আগে অনেক গান গেছি। আমরা করেছি। হ্যাঁ, এখনো অনেক পর্যন্ত গান আমরা করেছি। আচ্ছা। মঞ্চে কাজ এটা করেছি। একটা আহ এটা হ্যাঁ, খুব একটা ভালো লাগা বিষয়। মানে আপনি শুরুতেই বলেছিলেন যে আপনাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই। না, তাই তো? কখনোই ছিল না। আচ্ছা, কখনোই ছিল না। এবং তা থাকলে হয়তোবা ও ওর ক্যারিয়ারের জন্যই দৌড়াতো। হয়তো আমার পিছনে এতটা সময় নষ্ট করতো না। দেখা যায় কি ওর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ থাকলেও আমার কোনো কাজ থাকলে কিন্তু ও সেটাকে স্যাক্রিফাইস করে। এবং সেটা কেন করে? নিশ্চয়ই আমার গানটা ভালো হোক বা সেটার জন্যই তো করে। ওই কম্পিটিশনটা থাকলে তো ও ওর জন্যই দৌড়াদৌড়ি করতো। আমি আমার জন্য করতাম। আসলে তা হুম। হয় না। একসঙ্গেই থাকে। যেহেতু আপনাদের দুজনের একই আসলে বিষয়। হ্যাঁ, আপনাদের দুজনের একজনের প্রতি আরেকজনের ভীষণ ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। তো এই গান নিয়ে যে আপনাদের পরিকল্পনা আসলে এই পরিকল্পনাগুলো, স্বপ্নগুলো মানে সুন্দরভাবে বাস্তবায়িত হোক। মানে আমরা শ্রোতা হিসেবে সেটা একদম মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে আমরা দোয়া করি এবং অনেক ধন্যবাদ। শুভকামনা করি। হ্যাঁ, অনেক খুব ধন্যবাদ। ভালো লাগছে আপনারা এত সুন্দর, সুন্দর গান শোনালেন আজকে। মানে মনটা ভরে গেল। আপনি তাই? বলেছিলেন যে ১ ঘন্টা কি লাইভ করব? কি কথা বলবো, কি গান শোনাবো? এতক্ষণ কি বলবো আর কি গান শোনাবো? আপনার কাছে লম্বা সময় মনে হয়েছে, তাই না? কিন্তু এখন দেখুন আমরা কিন্তু ১ ঘন্টা পার করে মানে মানে অলরেডি ক্রস করেছি কিন্তু আ আমাদের মনে হচ্ছে যেন আমরা মাত্র লাইভ শুরু করেছি। আসলে আমিও গান তাই আমার মনে তাই হয় মনে এরকম। করছি। গান এবং আপনার কথাগুলো ভীষণ মিষ্টি। এত গুছিয়ে কথা বলেন আপা। আপা যেতে, যেতে আ আ আ আর আজকে আর আপনাকে হয়রান করব না। আ যেতে, যেতে আপনার একটা প্রিয় গান আমরা শুনতে চাই। আরেকটি সুন্দর গান এবং দর্শকের কাছ থেকে আপনিও আ আচ্ছা আজকে বিদায় নিচ্ছি। আমি কিন্তু শেষের কথাগুলো বুঝতে পারিনি। আরেকবার বলবেন? আপু হচ্ছে আপনার যে আ পিছনের যে টেবিলটা এটা একটু সাউন্ড করছে। কোথাও বোধহয় লেগেছে। কোন কাপড়ে লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? এখনো সাউন্ড করছে। এখনো। আমার এখানে কেমন কিছু লাগছে। হ্যাঁ, ওখানে বোধহয় মাইক্রোফোনে বোধহয় কোন একটা কিছু লাগছে। যেভাবে সাউন্ড করছে।
মানে শেষে কোনো কিছু বলেছিলেন আমি বুঝতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ। শেষে বলেছিলাম যে আপনার একটা প্রিয় গান দিয়ে আজকে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিই। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু তার আগে একটু মাইক্রোফোনের কেবলটা আমরা একটু ঠিক করে নিই। আমাদের গান শুনতে পাবো না। এরকম একটা আওয়াজ আপনার মাইক্রোফোন থেকে একটা আওয়াজ হচ্ছে। ও আমার মাইক্রোফোন হ্যাঁ, আজকে যেহেতু আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলী ভাইকে নিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। শেষটাও আলী ভাইকে দিয়েই করি। ঠিক আছে? নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং আরেকজন কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় হ্যাঁ, শাহনাজ রহমতুল্লাহ, ওনাকে অবশ্যই। দিয়ে আজকে শেষ করি। আলাউদ্দিন আলী, ওনার কম্পোজিশন এবং কাজী মাজারুল আনোয়ার ওনার লেখা শাহনাজ রহমতুল্লাহ। হুম। কিছু কিছু মন আছে প্রতিটা আমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার বলিউড অভিনেতারা বোধহয় সব থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি তো প্রথম থেকে এভাবেই আছি, আমি তো নতুন করে কিছু করিনি। এই মাইক্রোফোনটা আমার ইউজ হচ্ছে না, কিন্তু এই মাইক্রোফোনে কথা দেখবেন না? আচ্ছা। আমার মনে হয় কেবলের মধ্যে বোধহয় পাড়া লাগে মানে হয়তো পা লেগেছে কিনা কারণ কিচ্ছু হচ্ছে না এখানে। হ্যাঁ, কিন্তু একটা আমার মনে হয় এতক্ষণ ঠিক ছিল, এখন লাস্টে এসে কি হচ্ছে আপনার সাথে। হ্যাঁ, 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 আচ্ছা একটা আমি শেষ পজিটিভ গান একটা গাইছি। যাত্রা হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, এখন আবার চলে গেছে। এখন চলে এখন গেছে। আবার চলে গেছে। ও এখন চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ওকে সাউন্ড ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আপনাকে আছে। অনুষ্ঠানের শেষ গানটা আপনার কাছ থেকে আচ্ছা শুনি। শেষ গান গাইছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং আমাদের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে আমি আম, আলী ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, ওনার আত্মার শান্তি কামনা করছি। অনেক শ্রদ্ধা ওনার প্রতি। শেষ গানটি ওনাকে শ্রদ্ধা জানিয়ে গাইছি। কিছু কিছু মন আছে প্রতিদান চায় না, কিছু কিছু মন আছে প্রতিদান চায় না, সব ব্যথা মুছে দিয়ে হয়ে যায় আয়না। কিছু কিছু মন আছে প্রতিদান চায় না। কোন কোন কথা আছে চিরদিন বাবার, কোন কোন ব্যথায় আছে মানে না তো পরাজয়, কোন কোন কথায় আছে চিরদিন বাবার, কোন কোন ব্যথায় আছে মানে না তো পরাজয়, তবু কিছু স্মৃতি থাকে যারে ভোলা যায় না, কিছু কিছু মন আছে না।
দিয়ে ভরা রয়, তা বলে কি পথ চলা হেবে যেতে কবু হয়? কারো কারো পথ আছে কাঁটা দিয়ে ভরা রয়, হেবে যেতে কবু হয়। দুঃখে যে না পুড়ে যায় সুখ সে তো পায় না। কিছু কিছু মন আছে প্রতিদান চায় না, সব ব্যথা মুছে দিয়ে হয়ে যায় আয়না। কিছু কিছু মন আছে প্রতিদান চায় না, কিছু কিছু মন আছে প্রতিদান চায় না। বাহ! যেতে যেতেও মনটা ভালো করে দিলেন। আসলে এত সুন্দর করে গান করেন আপনি। মানে পুরো অনুষ্ঠান জুড়ে আপনার গান শুনলাম। ভীষণ ভালো লাগলো। আপনি অনেক, অনেক ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ভাইয়ের প্রতি অসংখ্য মানে আমার মানে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনি পৌঁছে দিবেন। কারণ উনি ভীষণভাবে ইনশাল্লাহ আমরা সাহায্য করেছেন আমাকে। হুম, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ জি। কোনো একটা অনুষ্ঠানে আমরা দুজন একসঙ্গে আপনাদের শোনাবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আ মানে আ আগামী কোনো লাইভে দুজনকে একসাথে আমি ইনভাইট করব। দুজনেই আ গান করবেন এবং শ্রোতাদের অবশ্যই। আমরা দর্শকদের গান শোনাবো। ইনশাল্লাহ, আজকে আজকে এই ইনশাল্লাহ। পর্যন্ত আপা। আজকে তাহলে বিদায় নেই। আপনি অনেক, আজকের অনেক মতন ভালো বিদায়। থাকবেন। হ্যাঁ, শুভকামনা আপনার জন্য। অনেক ধন্যবাদ, আল্লাহ অনেক হাফেজ। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি। দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আ আজকে লাইভে অতিথিতে এসেছেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। আসলে তিনি তার কণ্ঠ, মেধা এবং সুরের সাধনা দিয়ে ইতোমধ্যে তিনি বেশ আ জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের কাছাকাছি পৌঁছে গেছেন সুর দিয়ে। কেননা আ ভীষণ ভালো গান তিনি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, শুনেছেন। লাইভ একটু আমাদের একটু আ সমস্যা করেছে। মাঝে, মাঝে আপনারা শুনতে পাননি। তারপরেও আ যতটুকু শোনা গেছে আপনারা দেখেছেন যে এত চমৎকার করে গান তিনি আমাদের আসলে মন ভরে যায়। আম এমন শিল্পীর গান আমরা বারবার শুনতে চাই। ছায়াছবির সেই গানটির কথা আমরা কখনো ভুলতে পারি না। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন। চমৎকার এই গানটি দিয়ে তিনি আসলে জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন। তিনি গান গেয়ে চলেছেন, সুরের সাধনা করছেন। এমন শিল্পীর প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা থাকবে এবং শ্রদ্ধা থাকবে। আজকে তিনি গান শুনিয়েছেন কিন্তু অসংখ্য আরো গান রয়েছে তার। অন্য কোনো লাইভে আবারও শিল্পীকে আমন্ত্রণ জানাবো এবং সেদিন আপনারা আরো অনেক গান শুনতে পাবেন। আর আজকে বেশিরভাগ আমরা আমাদের সঙ্গীত ভবনের আহ, নক্ষত্র আহ, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাই উনি মারা গেছেন। তাকে সম্মান করে শিল্পী আজকে অনুপম মুক্তি তিনি বেশ কয়েকটি গান করেছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলীকে স্মরণ করছি এবং তিনি তার গানের মাঝেই বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আহ, তার গানগুলো আমরা সবসময় শুনবো এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই গানগুলো ঠিক সমানভাবে আমরা শুনেই যাব শত শত বছর যতদিন বাংলা গান থাকবে। তো আজকে এই পর্যন্ত দর্শক। আগামী কোনো লাইভে নতুন কোনো অতিথি নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল শুভকামনা।